হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ডিয়ার এসএসসি 26, আজকে আমরা ক্লাস করব হচ্ছে প্রিপোজিশনের উপরে। এন্ড এই টপিকটা নতুন টপিক। এই টপিকের উপরে তোমরা কোনো বোর্ড কোশ্চেনও পাবা না। মজার ব্যাপার হচ্ছে টপিকটা নতুন হইলেও আসলে নতুন না। কেন নতুন না? কারণ তোমরা এর আগে পুরনো যে কোয়েশ্চেনগুলো ছিল, অর্থাৎ পুরনো কারিকুলাম যেটা, সেই কারিকুলামের কোয়েশ্চেনগুলোতে তোমরা কিন্তু উইথ ক্লুজ পেয়েছো, উইদাউট ক্লুজ পেয়েছো। সেখানে কিন্তু প্রিপোজিশনের ব্যবহার ছিল, প্রিপোজিশন ছিল, আর্টিকেল ছিল, এন্ড আদার পার্টস অফ স্পিচেস কিন্তু ছিল। সো আমরা যেটা বলবো সেটা হলো এই টপিকটা কিন্তু আমাদের কাছে একেবারে নতুন না, জাস্ট একটু গুছিয়ে শুধু প্রিপোজিশন কেমনে সলভ করতে হয় ওই জিনিসটাই শিখবো। তো যেহেতু নতুন কারিকুলামের নতুন টপিক, আমরা কিন্তু বোর্ড কোয়েশ্চেন এটার উপর পাবো না। বাই দ্য ওয়ে, এই ক্লাসটা এমন ভাবে সাজানো হয়েছে যেই প্রিপোজিশন গুলো তোমাকে শেখাবো, লার্নিংটা হবে একেবারে ইন্টারেস্টিং, কারণ এখানে অনেকগুলো ইমেজ দিয়ে তুমি আসলে শিখতে পারবে প্রত্যেকটা জিনিসপত্র। অ্যান্ড সেকেন্ডলি, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে আমি একটা লিস্ট দিয়ে দিব, যেই লিস্টের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার টোটাল কোয়ান্টিটি হতে যাচ্ছে 100টার মতো। তো এই 100টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়লে ইভেন এইচএসসি পরীক্ষাতেও কিন্তু কমন পাওয়া যায়। সো তোমাদের আসলে কোনো রকম প্যানিক করতে হবে না, জাস্ট আমার প্রিপোজিশনটা ক্লাসটা করো অ্যান্ড কিছু প্রিপোজিশন যেগুলার ইউসেজ সবসময় বেশি হয় ওইগুলার ব্যবহার শিখো। আশা করি সেগুলো দিয়েই প্রশ্ন সলভ করতে পারবা। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। দেখো, আমাদের প্রথম টাইম রিলেটেড যে প্রিপোজিশনগুলো ছিল, আমাদের যেহেতু ওয়ান শট ক্লাস, আমরা শুধু প্রিপোজিশনগুলোর ব্যবহার শিখবো যাতে পরীক্ষায় মার্কটা আমরা তুলে নিয়ে আসতে পারি। এন্ড এই প্রিপোজিশনগুলোর ব্যবহার আমরা আমাদের রিয়েল লাইফে একটু করতে পারি, একটু ট্রাই করব। সো দেখো, আমরা মূলত প্রথমে শিখবো হচ্ছে টাইম রিলেটেড যে প্রিপোজিশনগুলো আছে, অর্থাৎ সময়ের সঙ্গে রিলেটেড প্রিপোজিশনগুলা। সময়ের সঙ্গে তিনটা প্রিপোজিশন রিলেটেড। এক নাম্বার হচ্ছে ইন, একটা হচ্ছে অন, আরেকটা হচ্ছে অ্যাট। এই তিনটা প্রিপোজিশন আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো সময়ের ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, তিনটা প্রিপোজিশনের অনেক ব্যবহার আছে, মুখস্থ করতে গেলে কিন্তু আমাদের পক্ষে খুবই টাফ হয়ে যাবে এবং আমরা প্রপারলি এগুলাকে ইউজ করতে পারবো না কোশ্চেনের মধ্যে। তো আমাদের কাজ কি? দেখো, একটা টেকনিক দিয়ে তুমি আসলে মনে রাখতে পারবে, এগুলো মুখস্থ করা লাগবে না তোমাকে, যে আলাদা সানডে, স্যাটারডে, তারপর মানডে, এগুলোর আগে তোমাকে অন বসাতে হবে, বার্থডের আগে অন বসাতে হবে। সো এগুলো মুখস্থ করা এন্ড মনে রাখা খুবই স্ট্রেনাস এন্ড অনেকটা স্ট্রেসফুল একটা কাজ। তো একটা সহজ টেকনিকে তোমার শেখাবো যে সময় রিলেটেড প্রিপোজিশনগুলোকে তুমি আসলে কেমনে ইউজ করবা পরীক্ষায় খুব সহজ এবং মনে রাখবা। সেটা হলো, তুমি ডেটাকে একটা ছোট্ট ইউনিট হিসাবে চিন্তা করো। ডে একটা দিন, সেটা যেদিনই হোক না কেন, দিনের ক্ষেত্রে তুমি অন বসাবা। এটাকে আমরা ফার্স্ট ইউনিট হিসেবে নিব, যে দিনের ক্ষেত্রে আমরা সবসময় অন ব্যবহার করব। আর দিনের চেয়ে বড় যদি হয়ে যায়, দিনের চেয়ে বড় কি হয়? কয়েকটা দিন মিলে, 7টা দিন মিলে একটা উইক হয়। দিনের পরে সময় আসে উইক, আর কয়েকটা উইক মিলে কি হয়? মান্থ, আর কয়েকটা মান্থ মিলে কি হয়? সিজন, আর সিজন কয়েকটা মিলে কি হয়? ইয়ার, আর কয়েকটা ইয়ার মিলে কি হয়? একটা দশক বা ডিকেড, তারপরে কয়েকটা ডিকেড মিলে হয় একটা শতক বা সেঞ্চুরি। এইটা মনে রাখবা যে দিনের চেয়ে বড় যা কিছু আছে, একটা দিনের চেয়ে বড় যা কিছু আছে, সবকিছুর আগে তুমি ইন বসাবা। আর দিন তো পড়লা, দিনের চেয়ে ছোট কি? একটা দিনের ঘড়ির কাঁটার সময়। হ্যাঁ, আমরা যে কোনো ওয়াচের টাইম, এই ঘড়ির কাঁটার সময়ের আগে কিন্তু অ্যাট বসাই। যেমন ধরো, এই যে এখানে আছে 10 o'clock বা 8:20, অর্থাৎ 8:20। এইরকম ঘড়ির কাঁটার যে সময়গুলা, এইগুলার আগে আমরা অ্যাট বসাবো। ওকে? আর ঘড়ির কাঁটার চেয়ে বড় কি? দিন। দিনের ক্ষেত্রে আমরা কি বসাবো? অন, অর্থাৎ সানডে, বার্থডে, হলিডে, ঈদ ডে, যে কোনো দিন, যে কোনো দিনের আগে আমরা কি বসাবো? অন বসাই দিব। আর তার চেয়ে বড় হইলেই আমরা ইন বসাই দিব। জানুয়ারি, এটা একটা মান্থ, এরকম 12টা মাসের নাম আছে, সবগুলোর আগে ইন জানুয়ারি। স্প্রিং, এটা একটা সিজনের নাম, এর আগে কি বসাবা? ইন বসাবা। শেষ, সময় রিলেটেড প্রিপোজিশন কিন্তু শেষ। তো এরকম রুলস মুখস্থ করতে গেলে অনেক কষ্ট হয়ে যেত, তোমাদের পড়াশোনাকে সহজ করা হয়েছে স্লাইডের মাধ্যমে। নাও, শুধু তো জানলেই হবে না, আমাদেরকে এগুলাকে ইউজ করতে হবে এক্সাম হলে। সো দেখো, আমরা আরো কিছু এরকম এক্সাম্পল নিয়েছি, যেমন আমাদের দিনের চেয়ে বড় যেই ইউনিটগুলো আছে, দিনের চেয়ে বড় কি? ফার্স্ট যদি আমি বলি, দিনের চেয়ে বড় হচ্ছে উইক, এটা আমার 1 নাম্বার বড় দিনের চেয়ে। সো এর আগে আমি কি বসাবো? ইন দ্য নেক্সট উইক। এই যে দ্য নেক্সট উইক আছে, এর আগে তুমি ইন বসায় দিবা। তারপর 1952, এটা একটা কি? একটা ইয়ার না? 1952, এর আগে কি বসাবা? ইন 1952, অথবা ইন দ্য নেক্সট ইয়ার, এরকম কথাটা তুমি পাবা। ডিরেক্ট এরকম সংখ্যাবাচক যে সালগুলো আছে এগুলাও পাইতে পারো, আবার দ্য নেক্সট ইয়ারও পাইতে পারো, তবে এইগুলার আগে তুমি ইন বসায় দিবা। নেক্সট দেখো, স্প্রিং, এটা একটা সিজনের নাম, সামার একটা সিজনের নাম, অটাম একটা সিজনের নাম। তো অটাম
কে আবার আমেরিকান মানুষজন কিন্তু ফল বলে থাকে, হ্যাঁ। অ্যান্ড উইন্টারও কিন্তু একটা সিজন, যদিও এইখানে তুমি যেইগুলা দেখতে পাচ্ছ সিজন, এর বাইরে আমাদের যেসব ট্রপিক্যাল অঞ্চল আছে, অর্থাৎ যারা আমরা একটু গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মানুষজন আছে, তাদের কিন্তু একটা সিজন আছে। ইংলিশে কিন্তু 1 2 3 4 এই 4টা সিজন এক্সিস্ট করে। তার মানে ইংলিশ যে কালচার, তাদের মধ্যে 4টা সিজন এক্সিস্ট করে। কিন্তু বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কিংবা পাকিস্তান এরকম আমাদের যারা ট্রপিক্যাল অঞ্চলের মানুষজন আছে, তাদের কিন্তু আরেকটা সিজন আছে, ওইটা শুধু আমাদের কালচারে এক্সিস্ট করে, সেটা হলো মনসুন। হ্যাঁ, এই দেখো মনসুন, এটা আমরা যারা হচ্ছে শুধু ট্রপিক্যাল অঞ্চলের মানুষজন, সেই এলাকাগুলোতে শুধু এক্সিস্ট করে, ইংলিশ কালচারে কিন্তু এই সিজনটা নাই। সো এই যে সিজনগুলো, এগুলোর আগেও কিন্তু আমরা ইন বসাবো, ইন, কারণ কি এটা দিনের চেয়ে বড়। তারপর দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সো এইগুলা কি মান্থ, এরকম ইংরেজিতে যে 12টা মান্থ আছে, এগুলোর আগেও তুমি কি বসাবা, ইন বসাবা। ওকে, তারপর দেখো ডিকেডস, এই যে ডিকেডস গুলা কেমনে চিনতে হয় দেখবেন, 1990s, এই যেখানে একটা এস থাকে, এটা দেখে চেনা যায় যে 90 দশক বুঝাইছে। সো এর আগেও তুমি ইন বসাবা। তারপর হচ্ছে এরকম যে সেঞ্চুরি গুলা থাকে, সেই সেঞ্চুরি গুলার আগেও তুমি কি বসাবা, ইন বসাবা। সো এরকম দিনের চেয়ে বড় হলেই ইন বসায় দিবা, আর দিনের চেয়ে ছোট হলে তুমি কি বসাবা, ঘড়ির কাটা সময়ের ক্ষেত্রে অ্যাট বসাবা, আর হচ্ছে দিনের আগে তুমি অন বসাবা, মনে থাকবে। এইবার দেখো, এইবার দিনের আবার কয়েকটা ভাগ আছে না, দিনে যখন ঘুম থেকে ওঠে একেবারে ভোরবেলা, ওই সময়টাকে কি বলে, ওই সময়টাকে বলে হচ্ছে তোমার ডন। ওকে, তো ওই সময়টাকে বলে হচ্ছে ডন, তার মানে একেবারে ভোর প্রথমে আসে, তারপর কি হয়, মর্নিং হয়, মর্নিং এর পরে কি হয়, মর্নিং এর পরে নুন, দুপুর আসে, দুপুরের পরে আসে আফটারনুন, আফটারনুনের পরে আসে ডাস্ক, ডাস্কের পরে আসে ইভিনিং, ইভিনিং এর পরে নাইট, নাইটের পরে মিড নাইট। সো এইগুলোর আগে কোনটার কি বসবে, আজকে একটা টেকনিক শিখাই দেবো, এইটা মনে রাখলে তোমার আর কষ্ট করে মুখস্থ করতে হবে না, কোনটার আগে তুমি ইন বসাবা, কোনটার আগে তুমি অ্যাট বসাবা। এই যে দিনের ভাগগুলা মনে রাখবো সব সময়, আমরা যখন দিনের ভাগ নিয়ে কথা বলবো, এই দিনের ভাগগুলার ক্ষেত্রে আমরা কোথায় ইন আর কোথায় অ্যাট ব্যবহার করব, এই দুইটা জিনিস আমাদের অনেকের মাঝেই আসলে কনফিউশন ক্রিয়েট করে। তো একটা জিনিস মনে রাখবা, যে ওয়ান সিলেবল যেগুলো আছে, ওয়ান সিলেবল মানে কি, একটা অক্ষর বিশিষ্ট। তো সিলেবল জিনিসটা বাংলায় অনেক কঠিন, অক্ষর বলতে আমরা অনেকে বর্ণ বুঝি, বাট এটা আসলে না। সিলেবল জিনিসটা কি, নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে আমরা যতটুকু অংশ উচ্চারণ করি কোনো বাধা ছাড়া, ওইটাকে সিলেবল বলে। ডন কয়বার বাধা পায়, একবার, ডন একটাই সিলেবল আছে, নুন একটাই সিলেবল আছে, ডাস্ক একটাই সিলেবল আছে, নাইট একটাই সিলেবল আছে। এরকম একটা সিলেবলের যে শব্দগুলো আছে দিনের ভাগের ক্ষেত্রে, এইগুলার আগে তুমি অ্যাট বসাবা, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট। মুখস্থ কি আর করা লাগবে, উত্তর হচ্ছে না, আর মুখস্থ করা লাগবে না, একটা সিলেবল হলেই এগুলার ক্ষেত্রে তুমি অ্যাট বসাবা। নেক্সট, এইবার ওয়ান প্লাস সিলেবল, ওয়ান প্লাস সিলেবল মানে কি, ওয়ান প্লাস সিলেবল যখন হবে, একের চেয়ে বেশি সিলেবল যখন হবে, তখন আমরা ইন বসাই দিব। কি বসাই দিব, ইন বসাই দিব। মর্নিং, মর্নিং, ঠিক আছে, দুইটা মর্নিং, দুইটা সিলেবল আছে, দুইবারে উচ্চারিত হচ্ছে। আফটারনুন, আফটারনুন, সো তিনটা সিলেবল আছে। ইভনিং, ইভ একটা, নিং একটা, সো দুইটা সিলেবল আছে। এগুলোর ক্ষেত্রে কি বসাবো, ইন বসাবো। ইন মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এরকম। কিন্তু একটা ব্যতিক্রম, মিডনাইট। এই নিয়মের বাইরে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে অ্যাট মিডনাইট। তার মানে নাইট আর মিডনাইট দুইটার ক্ষেত্রে কি বসবে, অ্যাট বসবে। মিডনাইট, মিড নাইট দুইটা সিলেবল আছে, দুইটা হলে ইন বসার কথা, তবে মিডনাইটের ক্ষেত্রে কি বসবে, অ্যাটই বসবে। এইটা একটু ব্যতিক্রম, জাস্ট মনে রাখবা। ওকে, এতক্ষণ যা পড়াইলাম দেখবা মনে রাখা খুব সহজ। এবার আসি আমরা প্লেসে। এতক্ষণ সময়ের সঙ্গে রিলেটেড প্রিপোজিশন গুলো দেখলাম, এখন আমরা দেখব কি প্লেস রিলেটেড যে প্রিপোজিশন গুলো আছে সেইগুলা কোথায় কেমনে ব্যবহার করতে হয়। সো প্লেস রিলেটেড তিনটা আছে, ওইটার মতোই, যে কোন কোন প্লেসের আগে আমরা অন বসাবো, কোন কোন প্লেসের আগে আমরা ইন বসাবো, কোন কোন প্লেসের আগে আমরা অ্যাট বসাবো। তো এইগুলো নিয়ে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও, মুখস্থ করার চেষ্টা করো, মনে থাকে না। দেখো মনে রাখার সহজ উপায় বলে দেই, সেটা হচ্ছে তোমার কোন একটা প্ল্যানেট, প্ল্যানেট কি, প্ল্যানেট হচ্ছে গ্রহ। ওকে, গ্রহ যেমন হচ্ছে পৃথিবী একটা প্ল্যানেট, আর্থ। ওকে, আর্থ কি একটা প্ল্যানেট। কিন্তু যখন ওয়ার্ল্ড হয় তখন কি হয় জানো,
ওয়ার্ল্ডের আগে কিন্তু ইন হয়, মনে রাখবা। কিন্তু আর্থ যখন বলে তখন এটা একটা প্ল্যানেট বা একটা গ্রহ বোঝায়। তো এরকম স্যাটেলাইট মানে কি? স্যাটেলাইট মানে হচ্ছে উপগ্রহ। এটা কিন্তু আবার ওই বাংলাদেশ স্যাটেলাইট না কি বলে, উপগ্রহ ওই স্যাটেলাইট না। স্যাটেলাইট হচ্ছে এরকম চাঁদ একটা উপগ্রহ, তাই না? পৃথিবীর একটা উপগ্রহ। এরকম যে উপগ্রহগুলো আছে, মার্স একটা তোমার হোক সেটা গ্রহ বা উপগ্রহ যাই হোক, এগুলোর আগে আমরা কি বসাবো? অন বসাবো। তারপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্ট্রিট। যে কোনো স্ট্রিট বা যে কোনো রোড, এগুলোর আগে কি বসবে? অন। কোনো একটা স্পেসিফিক রোডের নাম যদি থাকে, যে বনানী রোড, বাংলাদেশে স্ট্রিট কথাটা এক্সিস্ট করে না, সবগুলোতে রোড বলা হয়, ঠিক আছে? তো সেগুলোর আগেও তুমি অন ব্যবহার করবা। এইবার আসি গ্রহ, উপগ্রহ, স্ট্রিট এগুলার কমন থাকে। তারপর হচ্ছে এগুলো অন, কিন্তু ইন কোথায় বসাবা? ইন হচ্ছে মনে রাখবা কোন একটা টাউন, কোন সিটি, কোন কান্ট্রি, কোন কন্টিনেন্ট। ওকে, এই যে কোন একটা টাউন, সিটি, কান্ট্রি, কন্টিনেন্ট, এগুলার আগে তুমি ইন বসাবা। তো দেখি গুলশান কি? গুলশান একটা টাউনের নাম, ঠিক আছে? সিটি না, টাউনের নাম। ইন গুলশান, গুলশান বলবা না, ইন গুলশান বলবা। এবার হচ্ছে ঢাকা সিটি, তো কি বলবা? ইন ঢাকা। বাংলাদেশ কান্ট্রি, কি বলবা? ইন বাংলাদেশ, যে কোনো কান্ট্রির আগে। এশিয়া, সো এশিয়া কি? এশিয়া একটা হচ্ছে তোমার কন্টিনেন্ট বা মহাদেশ। ইউরোপ একটা মহাদেশ, সো এগুলোর আগে ইন এশিয়া, ইন ইউরোপ, এরকম বলবা। তারপরে চলে আসি আমরা অ্যাট এর ব্যবহার। অ্যাট কোথায় হবে? দেখো, আমরা যখন বলছি যে আই এম ইন গুলশান, তখন আমি ঠিক গুলশানের কোন জায়গাতে আছি স্পেসিফিকলি বুঝাই না, কিন্তু গুলশানের একটা স্পেসিফিক পয়েন্টে আমি আছি, একদম ওইরকম স্পেসিফিক লোকেশন বুঝাইতে সেই ক্ষেত্রে অ্যাট হবে। অ্যাট হচ্ছে স্পেসিফিক। ওকে, টাইমের ক্ষেত্রে দেওয়া আছে, সরি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার টাইম। দ্যাট মিনস এইটা আসলে ঘড়ির কাঁটার টাইম, এই এক্সাম্পলটা এটা না, এর পরে আছে। সো এটা ওয়াচ টাইম। ওকে, ওয়াচ টাইম। সো এটাও অ্যাড বসে, কিন্তু স্পেসিফিক লোকেশনের জন্য আমরা নেক্সট পেজে কিছু এক্সাম্পল দেখবো যে স্পেসিফিক লোকেশন আসলে কি জিনিস। চলো দেখি স্পেসিফিক লোকেশন কি জিনিস। এখানে দেখো কিছু স্পেসিফিক লোকেশন অনেকে বোঝে না ভাই, নির্দিষ্ট গুলশানও তো স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে, ঢাকাও তো স্পেসিফিক লোকেশন বোঝাচ্ছে, তাহলে এখানে অ্যাড বসাবো কিনা? না, স্পেসিফিক লোকেশন কোনগুলা তার কিছু এক্সাম্পল তুমি দেখো। এটা স্কুল, তোমার স্কুল এটা একটা স্পেসিফিক লোকেশন। তোমার কলেজ, তারপর তোমার ইউনিভার্সিটি, হ্যাঁ, ইউনিভার্সিটি এটা একটা স্পেসিফিক লোকেশন। হসপিটাল এটাও একটা স্পেসিফিক লোকেশন, হসপিটাল, হ্যাঁ। ব্যাংক, তারপর এয়ারপোর্ট, এই ধরনের জায়গার ক্ষেত্রে আমরা কি বসাবো? স্পেসিফিক লোকেশন গুলোর ক্ষেত্রে অ্যাট দ্য ব্যাংক। তারপর হচ্ছে পার্ক, অ্যাট দ্য পার্ক, এরকম একটা স্পেসিফিক লোকেশনে অ্যাট ব্যবহার করব। নেক্সট আমরা দেখি এরপর কি আছে। তারপর হচ্ছে নাম্বার। ওকে, কোন একটা কর্নার, এন্ট্রান্স মানে প্রবেশ পথ, হ্যাঁ। শি লিভস অ্যাট 24 পার্ক স্ট্রিট, কোথায় বসবাস করে সেই নাম্বারটা যদি দেওয়া থাকে, ডিরেক্ট বাসার নাম্বার, হ্যাঁ, 24 পার্ক স্ট্রিট, সেক্ষেত্রে অ্যাট দিতে হবে। এটা একটা স্পেসিফিক লোকেশন হয়ে যায়। আর আমরা জানি রোডের আগে, স্ট্রিটের আগে কি বসতো? অন বসতো। কিন্তু যদি সংখ্যা সহ সেই রোডটা থাকে, একদম স্পেসিফিক লোকেশন, বাসার নাম্বার সহ, সেক্ষেত্রে তোমাকে অ্যাট ব্যবহার করতে হবে। তারপর দেখো কোন একটা মার্কেট, স্টেশন, সেন্টার, এরকম সিটি সেন্টার, এগুলো হচ্ছে সিটি সেন্টার, স্টেশন, মার্কেট, এগুলো হচ্ছে কি স্পেসিফিক একটা লোকেশন। এগুলোর আগেও তুমি অ্যাট ব্যবহার করবে, অ্যাট দ্য স্টেশন। এইবার দেখো কোন একটা ইভেন্টস, এগুলো কিন্তু স্পেসিফিক লোকেশন, সেই ইভেন্টে অংশগ্রহণ করছে, কোন একটা পার্টিতে, কোন একটা মিটিং এ, কোন একটা ওয়েডিং এ। সো এগুলা অ্যাট এ ওয়েডিং, অ্যাট ক্রিসমাস, এই ধরনের ইভেন্ট গুলার ক্ষেত্রে তুমি কি করবা? তুমি কিন্তু অ্যাট ব্যবহার করবা। কোন একটা ফ্যাক্টরি, অফিস, কোম্পানি, এই যে আমরা অফিসে আছি, আই এম অ্যাট অফিস রাইট নাও, হি ওয়ার্কস অ্যাট আ ফ্যাক্টরি, এরকম স্পেসিফিক জায়গাগুলা। বর্ডার, তারপর এন্ড, অ্যাট দ্য এন্ড, অ্যাট কোস্ট, ঠিক আছে, অ্যাট দ্য বর্ডার, এই যে বর্ডার টর্ডার কোস্ট, তীরবর্তী যে এলাকা, তারপর হচ্ছে তোমার এন্ড, একেবারে কোনো জায়গা শেষে, সেখানে তুমি অ্যাট দ্য এন্ড ইউজ করবা, এই আর কি। তো অ্যাট এর ব্যবহার, অনেকে স্পেসিফিক লোকেশন বলতে কি বোঝায় সেগুলো কিন্তু বোঝো না। তো যত ধরনের স্পেসিফিক লোকেশন পসিবল সবগুলোর বক্স এখানে দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। নেক্সট দেখো, এইবার চলে আসছি আমরা কিছু ইমেজ দিয়ে, চিত্র দিয়ে, একদম ভিজুয়াল প্রিপোজিশনের মধ্যে। আরো ইন্টারেস্টিং, আগে যেগুলো পড়ছি তার চেয়ে। সো ইন্টারেস্টিং কেন? দেখো, আমরা বাংলায় একটা কথা দিয়েই সব কাজ সেরে ফেলি, সেটা হলো উপরে। উপরে তো উপরে আমরা বলি ওই এই কাগজটার উপরে ওই কাগজটা আছে, তারপর হচ্ছে উপরে আকাশে কি হচ্ছে, বাড়িগুলোর উপর দিয়ে পাখি উঠতেছে। তো বাংলায় একটা কথা এক্সিস্ট করে উপরে, কিন্তু ইংরেজিতে এই উপরে কথা বোঝানোর জন্য আলাদা আলাদা 3টা প্রিপোজিশন আছে। অন মানেও উপরে, ওভার মানেও উপরে, অ্যাভাব মানেও উপরে, বাট ইউজ আলাদা, এগুলার ইউজ একেবারেই আলাদা।
কি রকম, উপরে যখন সারফেসটা টাচ করে থাকে, সারফেস বা তলটা স্পর্শ করে কোনো কিছুর উপরে আমরা রাখি, লাইক দেখো এখানে একটা বই আছে, টেবিলের কোথায়, টেবিলের উপরে বইটা রাখা আছে, টেবিলের যে তলটা তার সাথে কি এটা স্পর্শ করে আছে না বইটা, এইখানে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে গ্যাপ থাকবে, এদের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, টাচ করে আছে বইটা টেবিলটার মাঝখানে কোনো গ্যাপ নাই, কিন্তু আমরা বলছি যদি গ্যাপ থাকে, পাশাপাশি যে উপরে বস্তুটা আছে ওটা যদি মুভিং হয়, মুভিং মানে কি, ওটা যদি গতিশীল হয়, ওটা যদি গতিশীল হয়, তাহলে গতিশীল প্লাস গ্যাপ থাকতে হবে, তখন আমরা কি ব্যবহার করব, ওখানে ওভার ব্যবহার করব। যেমন দেখো এই বাসাটা, এই বিল্ডিং গুলার উপর দিয়ে তিনটা পাখি, কিছু পাখি উড়ে যাচ্ছে, বার্ডস গুলা উড়ে যাচ্ছে বাড়িগুলার কোন জায়গা দিয়ে, উপর দিয়ে, কিন্তু বাড়িগুলার উপরে লেগে আছে না, এখানে গ্যাপ আছে, রাইট, গ্যাপ আছে, গ্যাপের পাশাপাশি পাখিগুলা কি উড়তেছে, গতিশীল, তার মানে এখানে আমাকে ওভার ইউজ করতে হবে। দেখো দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য হাউসেস, ওকে, বাড়িগুলার উপর দিয়ে উড়ে যাচ্ছে, এরকম ওভার দ্য হাউসেস। নেক্সট দেখি অ্যাবভ কোথায় হবে, অ্যাবভ হচ্ছে গ্যাপ থাকবে, ওই আগেরটার মতোই মিল আছে, কিন্তু এটা ফিক্সড মানে কি স্থির, স্থির। যেমন দেখো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, সেটা হলো তোমার এই যে ফুল, হ্যাঁ, এই ফুলটার উপরে এইখানে একটা ফটো দেখতে পাচ্ছ বা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ফুলগুলার উপরে ছবি দেখতে পাচ্ছ। দেখো তো এই ফুল আর এই ছবি এদের মাঝখানে গ্যাপ আছে না, মূলত এটা একটা দেওয়াল ছিল, এটা একটা ওয়াল ছিল, এই ওয়ালের উপরে দুইটা ছবি লাগানো আছে, একটা হচ্ছে ফুলের ছবি ওয়ালের উপরেই লাগানো, আরেকটা হচ্ছে কোন একটা প্রকৃতির ফটো লাগানো। এই এখন ওয়ালের উপরে যে দুইটা জিনিস আছে, এইখানে তোমার এই ফুলগুলা আর এই ছবিটা মাঝখানে কি আছে, মাঝখানে কিন্তু গ্যাপ আছে, গ্যাপ আছে, গ্যাপ আছে, পাশাপাশি উপরে যে জিনিসটা আছে ছবিটা, এই ফটোটা, এটা কিন্তু স্থির আছে, এইখানে স্থির অবস্থায় লেগেছিল, কি হয়েছিল, অন, আর এখানে স্থির অবস্থায় গ্যাপ আছে, তাহলে কি হবে, অ্যাবভ। দেখো দেয়ার ইজ আ ফটো, কি হবে, দেয়ার ইজ আ ফটো, এই ফটোটা, ড্যাশ দ্য ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটা কোথায়, ড্যাশ দ্য ফ্লাওয়ার, কি হবে, ওভার নাকি অ্যাবভ, কি হবে, অ্যাবভ দ্য ফ্লাওয়ার, অ্যাবভ দ্য ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারটার উপরে। এইবার আবার ওয়ালের কি হবে, এই ফ্লাওয়ারটা আবার কিসে আছে, ফ্লাওয়ার ড্যাশ দ্য টেপ ড্যাশ দ্য ওয়াল, কিসের উপরে, ওয়ালের উপরে। আচ্ছা ওয়ালের উপরে যখন এরকম ফুলের ছবি থাকে কিংবা কোনো একটা ছবি থাকে, এটা কি আবার তল স্পর্শ করে থাকে না ওয়ালের উপরে, তাহলে এইটার ক্ষেত্রে আবার কি হবে, অন দা ওয়াল, ওয়ালের উপরে, ওয়ালের উপরে তো ছবিটা লেগে আছে, সেক্ষেত্রে আবার ওয়ান। তো এই হচ্ছে আমার উপরে অর্থে তিনটা প্রিপোজিশন। এবার নিচে, নিচে অর্থে আমরা দুইটা প্রিপোজিশন ব্যবহার করি, একটা হচ্ছে তোমার নিচে বুঝাইতে আন্ডার, আরেকটা হচ্ছে বিলো। কোথায় আন্ডার কোথায় বিলো ইউজ করবো, নিচে অর্থে, দুটাই কিন্তু নিচে বোঝায়। তো মনে রাখবা 3D অবজেক্ট, 3D অবজেক্ট কি আমরা চিনি, 3D অবজেক্ট যার তিনটা তল আছে, এই যে তুমি আমি মানুষ আমরা সবাই 3D বস্তু, আমরা সবাই 3D বস্তু, কিন্তু এই যে ওয়ালের, এই যে আমার যে স্মার্ট বোর্ডটার মধ্যে তোমরা ক্লাস করতেছো, তোমার মোবাইলের স্ক্রিনটা কিংবা মোবাইলের উপরে যে সারফেসটা, এটা কিন্তু একটা 2D অবজেক্ট, উপরের যে স্ক্রিনটা, তো এই যে তোমরা ডিসপ্লেটা দেখতেছো এটা একটা 2D অবজেক্ট, বাট পুরো বোর্ড যে জিনিসটা, আমি যদি এই পাশে ওপাশ পুরোটা চিন্তা করি, সবকিছু মিলে একটা 3D অবজেক্ট, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা জিনিসই আছে। সো এটা হচ্ছে আমার 3D অবজেক্ট। এরকম কোন একটা 3D অবজেক্ট, দুইটা 3D অবজেক্ট নিচে, হ্যাঁ, একটা 3D অবজেক্টের নিচে আর একটা 3D অবজেক্ট আছে, এন্ড গ্যাপ থাকতে হবে, এবং দুইটার মাঝখানে কি থাকতে হবে, গ্যাপ থাকা লাগবে। সেই ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব, এই একটা ব্যবহার। যেমন এই গাছ একটা 3D বস্তু, ঠিক আছে, মুরগিও একটা 3D বস্তু, তাহলে গাছের নিচে যখন এই মুরগিটা বসে রেস্ট নিচ্ছে, তখন এখানে কি হবে, আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি মানে গাছটার নিচে, ট্রিটার নিচে। এরকম দেয়ার ইজ এ হেন, একটা হেন একটা মুরগি আছে, লাইং শুয়ে আছে, ড্যাশ দ্য ট্রি, কি হবে, লাইং শুয়ে আছে আন্ডার দ্য ট্রি, কারণ ট্রির নিচে 3D জিনিস, হ্যান্ড শুয়ে আছে, স্থির অবস্থায় আছে। তারপর কি, এইজের ক্ষেত্রে আন্ডারের আরেকটা ব্যবহার আছে, সেটা হলো এইজের ক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ব্যবহার করে থাকি, তার মানে দুইটা, একটা হচ্ছে গ্যাপ প্লাস 3D আর একটা হচ্ছে এইজ, এই দুইটা জায়গাতে আমরা আন্ডার ব্যবহার করি। হ্যাঁ,
এইজের ক্ষেত্রেও এইজে যদি নিচে নিচে গ্রুপ হয়, দ্য ইভেন্ট ইজ ফ্রি ফর চিলড্রেন, কাদের জন্য? চিলড্রেনদের জন্য। দ্য এজ অফ 5, তাহলে কি হবে? 5 বছর, এখানে বলছে 5 বছর বয়স, 5 বছর বয়সের নিচে, আন্ডার দ্য এজ অফ 5, অর্থাৎ 5 বছরের নিচের শিশুদের জন্য ফ্রি, এটা বুঝাইছে বয়সের নিচে বুঝাইলে। এইবার দেখি আমরা বিলো কোথায় বসে। আমরা বিলো বসাবো যখন হচ্ছে তোমার গ্যাপ প্লাস 3D না হয়ে 2D হবে, গ্যাপ আছে এন্ড 2D। লাইক আমি ধরো এই বোর্ডের মধ্যেই এইখানে একটা লেটার লিখলাম এ, এখানে একটা লেটার লিখলাম বি, এটা আসলে একটা গাছের নিচে ওই মুরগির মতো তো না, একটা তলের মধ্যেই 2D, এটা একটা তলের মধ্যেই আমার লেটার এর নিচে আছে লেটার বি, লেটার বিটা কি? বিলো, এখানে আমি বিলো ইউজ করব। তাহলে লেটার বিটা আমার কোথায় আছে? বিলো, নিচে আছে, এর নিচে আছে, এটা 2D সারফেসের মধ্যে এরকম। সো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ আমরা আগের চিত্রটা দিয়েই বুঝাইছি, কারণ হলো আমি আগে বলছিলাম যে ফ্লাওয়ারটার উপরে আছে, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করছিলাম? সেই ক্ষেত্রে আমি অ্যাবভ ব্যবহার করছিলাম, ফ্লাওয়ারটার উপরে, তো এইটা ছিল অ্যাবভ, ওকে, উপরে গ্যাপ ছিল, কি ছিল? গ্যাপ ছিল এন্ড স্থির ছিল, তাই আমি অ্যাবভ ইউজ করছিলাম। এইবার ফ্লাওয়ারটা কোথায় আছে? ফ্লাওয়ারটা আছে নিচে, কই আছে? নিচে। এন্ড এই যে ওয়ালের মধ্যে দুইটা জিনিস, এই দুইটা কিন্তু 2D জিনিস, ওকে, ওয়াল একটা সারফেসের মধ্যে দুইটা জিনিস, দুইটা ছবি, সো 2D এন্ড গ্যাপ আছে, এই জন্য এই ফ্লাওয়ারটা মূলত কি আছে? এই যে তোমার ফটোটা নিচে আছে, আন্ডার বলা যাবে না, বলতে হবে বিলো। কি বলতে হবে? বিলো বলতে হবে, ঠিক আছে। দেয়ার ইজ আ ফ্লাওয়ার, মানে এই যে ফ্লাওয়ারটা আছে, ফ্লাওয়ারটা কই আছে? ফ্লাওয়ারটা নিচে আছে, দেয়ার ইজ আ ফ্লাওয়ার দ্যাটস দ্য ফটোটার কোথায়? ফটোটার নিচে, তাহলে কি হবে? বিলো দ্য ফটোটার নিচে, অন দ্য ওয়াল, দেওয়ালের আবার উপরে, হ্যাঁ, অন দ্য ওয়াল, দেওয়ালের আবার উপরে, ওকে। আরেকটা হচ্ছে দেখো, বয়সের ক্ষেত্রে যদি কোনো একটা এজ গ্রুপের নিচে হয় তাহলে আন্ডার, কিন্তু সামাজিক মর্যাদা বা সোশ্যাল স্ট্যাটাসে যদি কেউ কারো নিচে অবস্থান করে ওইখানে কিন্তু আন্ডার হয় না, ওইখানে বিলো হয়। লাইক দেখো, দ্য পিপল অফ গাজা, হ্যাঁ, গাজার মানুষজন, আর নাও লিভিং, বর্তমানে বসবাস করছে, দ্য পভার্টি লাইন, মানে কি? দরিদ্র সীমা। এটা কি? দরিদ্র সীমা। বলো তো আমাকে, দরিদ্র সীমা কি কোনো বয়স, নাকি দরিদ্র সীমা একটা সামাজিক স্ট্যাটাস, একটা সামাজিক শ্রেণী? এর নিচে, পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তোমাকে বলতে হবে বিলো। কি বলতে হবে? বিলো দ্য পভার্টি লাইন, পভার্টি লাইনের নিচে বসবাস করতেছে বা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে, এইরকম। এইবার দেখি আমরা উপরে পড়ছি, নিচে পড়ছি, উপরের জন্য 3টা ছিল, নিচের জন্য 2টা ছিল, আন্ডার আর বিলো। এইবার আসছি পাশে, আমাদের পাশে জিনিসটা, পাশের জন্য 2টা, হ্যাঁ, আমরা পাশে বুঝাইতে 2টা, পাশে বুঝাইতে আমরা ইউজুয়ালি 2টা প্রিপারেশন করি, একটা হচ্ছে বিসাইড মানে পাশে, আবার বাই মানেও পাশে বুঝাই। বাইরের একটা প্যাসিভ ব্যবহার আছে, তোমরা প্যাসিভ ভয়েসের মধ্যে ইউজ করো, কিন্তু তার বাইরেও বাইয়ের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে পাশে। তো 2টা পাশে আসলে আলাদা, কেন আলাদা? যেটা বিসাইড এটা হচ্ছে রাইট নেক্সট টু, মানে ঠিক পাশে। লাইক আমি খাইতে বসছি, আমার ঠিক পাশে, বিসাইড মি, আমার ঠিক পাশে আমার মা বসে আছে, দ্যাট মিনস মাই মাদার ইজ জাস্ট বিসাইড মি, ঠিক পাশে, এক্স্যাক্টলি রাইট নেক্সট টু, পাশে, ঠিক পাশে বসে থাকলে। প্লিজ সিট, দেখো এই দাদু, হ্যাঁ, এই দাদু তার নাতিকে বলতেছে যে প্লিজ বসো আমার পাশে, তো ঠিক পাশে বসছে, রাইট। সো এই জন্য কি হবে? এই জন্য এখানে বিসাইড ইউজ করতে হবে, সে বলবে প্লিজ সিট বিসাইড মি, কি বলবে? সিট বিসাইড মি, ওকে। এবার দেখো, আই লিভ ইন এ হাউস ড্যাশ দ্য সি, ধরো তোমার এইরকম একটা সাগর, সরি এখানে তো সব দেওয়াই আছে, এই হচ্ছে আমাদের সাগরটা, এই সাগরটা যে, এই সাগরের পারে তোমার বাড়ি, তোমার কি ঠিক সাগরের তীরে বাড়ি? তাহলে তো ঢেউ এসে তোমার বাড়িতে লাগবে না, তুমি সাগর পারে বুঝাইতে কি সাগরের পাশে বুঝাইতে তুমি কি বলতে চাচ্ছ? যে তোমার বাড়িটা সাগরের ঠিক আশেপাশে, বাট নট ঠিক পাশে, আশেপাশে হইতে পারে 2-1 কিলোমিটারের মধ্যে সাগরের, তা তোমার বাড়িতে গেলে কেউ সাগরে বেড়াইতে যাইতে পারবে, এইরকম জায়গা যখন ঠিক পাশে না বাট আশেপাশে বুঝাইতে, তখন কিন্তু আমরা এখানে বাই ব্যবহার করব। সো এখানে কি হবে? এখানে কিন্তু আমাদের বাই ব্যবহার করতে হবে। নিয়ার মানে কাছাকাছি অথবা ক্লোজ টু, একদম ঠিক কাছাকাছি না বাট কাছাকাছি আর কি, ক্লোজ টু। সো
আই লিভ ইন এ হাউস ড্যাশ দ্য সি, নিয়ার দ্য সি, নিয়ার লিখলেও হইতো অথবা বাই দ্য সি, এটা দুইটা লিখলেই হবে। ওকে, নিয়ারও একটা প্রিপোজিশন হইতো। এইবার আসি, আমরা তো পাশে বুঝলাম, ইনটু এর ব্যবহার শিখবো। ইনটু এর অনেকগুলো ব্যবহার আছে, তিনটা। এই তিনটা ব্যবহার শিখলে তুমি ইনটু কমন পাওয়ার চান্সেস অনেক বেশি। দেখো ইনটু কোন কোন জায়গায় ব্যবহার করব আমরা। প্রিপোজিশনটা হলো ইনটু, তিনটা ইউজ আছে। কয়টা? তিনটা। এক নাম্বার দেখো, এক নাম্বার যেটা, সেটা হলো গতিশীল অবস্থায়। দুইটা জিনিস মনে রাখবা, অবশ্যই গতিশীল হইতে হবে আর হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। তার মানে দুইটা জিনিস খেয়াল করবা, গতিশীল আছে কিনা, ভেতরে প্রবেশ করলো কিনা। যদি প্রবেশ করে ইনটু বসায় দিবা। লাইক আমি আমার মোবাইলের চার্জারটা ব্যাগের মধ্যে প্রত্যেকদিন ঢুকাই, অফিসে আসলে মোবাইলে চার্জ টার্জ কম থাকে, সারাদিন মোবাইলে অনেক কাজ করতে হয়। সো ব্যাগের মধ্যে যখন আমি চার্জারটা রাখবো, তখন দেখো, তখন আমি কি করি, আই পুট দ্য চার্জার ইনটু মাই ব্যাগ, কারণ ব্যাগের ভেতরে প্রবেশ করছে। এখানে আবার গতিশীল অবস্থায় আমি হাত দিয়ে রাখছি, এখানে একটা গতি ছিল, সেখানে ইনটু ব্যবহার করতে হবে। হি কেপ্ট দ্য চার্জার, সে রাখলো চার্জারটা ইনটু দ্য ব্যাগ, ইনটু দ্য ব্যাগ। এই আর কি ইনটুর একটা ব্যবহার, গতিশীল অবস্থায় ভেতরে প্রবেশ। ইনটু এর আরেকটা ব্যবহার আছে, দেখো তো, এখানে একটা পানির অবস্থা ছিল কি, এখানে পানি ছিল লিকুইড, ওয়াটার অবস্থায় ছিল। একটা অবস্থা থেকে ওয়াটার থেকে এবার কি হয়ে গেছে দেখো, ওয়াটার থেকে আইস হয়ে গেছে। তার মানে ওয়াটার থেকে আইস, ওয়াটার ছিল কি লিকুইড অবস্থা, তাই না? যে কোনো অবস্থা থেকে লিকুইড অবস্থা, সেখান থেকে এখানে কি হয়েছে, এখানে সলিড বা কঠিন পদার্থে রূপান্তরিত হয়েছে। এরকম যদি কোনো একটা অবস্থার পরিবর্তন থাকে অথবা অবস্থা রূপান্তরিত হয়, তখন সেখানে কি হবে, তখন সেখানে ইনটু হবে। এরকম পানি যেমন একটা ট্যানজিবল জিনিসপত্র, এখানে ইনট্যানজিবল জিনিসপত্র হইতে পারে বা অ্যাবস্ট্রাক্ট জিনিসপত্র হইতে পারে। যেমন সে হচ্ছে ধনী থেকে গরিব হয়ে গেল, গরিব থেকে ধনীতে পরিণত হয়ে গেল, ইনটু। হ্যাঁ, দ্য ওয়াটার অফ দিস বোতল, এই বোতলের পানিটা টার্নড ইনটু, কি হইলো, পরিণত হইল আইসে। এই আর কি। এইবার দেখো, এইটা তো পরিবর্তন দেখলাম, ভিতরে গতিশীল অবস্থায় প্রবেশ দেখলাম। আরেকটা জায়গায় বসে, সেটা হলো ভাগ হয়ে যাওয়া, কোনো কিছু ভেঙে চড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। এইখানে একটা কাজ দেখো, কাজ কি হয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সো ইনটু, divided into many parts. Okay, so the team have been divided into হইতে পারে into 3 parts, অথবা the glass has been divided into many parts. Okay, divided into many parts, এই আর কি। কোন টিম ভাগ হয়ে যেতে পারে এরকম। নাও আমরা দুইটা প্রিপোজিশন শিখবো কোনো কিছুর মধ্যে বুঝাইতে, বিটুইন আর অ্যামাং। এই দুইটা প্রিপোজিশনের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, যদি আসে স্টুডেন্টরা কিন্তু ভুল করে ফেলে, এন্ড অনেকের এই দুইটা প্রিপোজিশন সম্পর্কে আইডিয়াও নাই। হ্যাঁ, একটু কঠিন লাগে তোমাদের মতো যারা ছোট মানুষ। সো বিটুইন আর অ্যামাং অর্থ একই, বাট ব্যবহার আলাদা। তাইলে অর্থ দেখো একই, মধ্যে, বিটুইন মানেও মধ্যে আর অ্যামাং মানেও মধ্যে, কিন্তু ব্যবহারে পার্থক্য আছে। দুইজনের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করব, দুইজনের মধ্যে বুঝাইলে। আর অ্যামাং, এটা হচ্ছে 2+ এর মধ্যে, 2+ এর ক্ষেত্রে, অর্থাৎ 2 এর বেশি লোকজন, এটা 2 এর বেশি 3 হইতে পারে, 4 হইতে পারে, অথবা অনির্দিষ্ট সংখ্যা হইতে পারে। তখন আমরা এখানে অ্যামাং বসাবো, অ্যামাং মেনি পিপল, অ্যামাং দ্য স্টুডেন্টস, বাট অবশ্যই দুইজন না, স্টুডেন্টস বলছে, তার মানে 2 এর বেশি বুঝাইছে। ওকে, হি কেপ্ট দ্য চার্জার ইনটু, ও এটা ইনটু এর উদাহরণ চলে আসছে। বাই দ্য ওয়ে, আমরা এখানে একটু চেঞ্জ করে নেব এক্সাম্পল, দেখি সেটা কি হতে পারে। দ্য কোম্পানি divided the amount, তারপর কি হবে, divided the amount between 2 employees, দুইজন এমপ্লয়ির মধ্যে, 2 employees বলছে, অথবা আগেকার কোনো দুইজনের মানুষ নাম থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের এটা ধরো রফিক মিয়া, আর এটা ধরো আমাদের হচ্ছে তারেক মিয়া। এই দুইজন লোকের মধ্যে, রফিক মিয়া এন্ড তারেক মিয়া আর কলিগস, দ্য কোম্পানি ডিভাইডেড দ্য মানি ইনটু বিটুইন দেম, ডিভাইডেড দ্য মানি বিটুইন দেম। দেম বলতে কাদেরকে বুঝাইছে, ওই দুইটা লোককে বুঝাইছে। সো দুইটা লোককে বুঝাইছিল, তাই বিটুইন দেম হবে, এই আর কি। তো এইবার দেখো অ্যামাং এর ক্ষেত্রে 2+, যেমন এখানে এক্সাম্পলটা এরকম হতে পারে যে, এই যে
এতগুলা স্টুডেন্ট ছিল, এখানে স্টুডেন্টস, এরা হচ্ছে স্টুডেন্টস, এদের মধ্যে কিছু বই আমরা বিতরণ করছি, ঠিক আছে? যেমন তার মানে হচ্ছে we have distributed some books, কিছু বই ডিস্ট্রিবিউট করেছি ড্যাশ দ্য স্টুডেন্টস গুলার মধ্যে। এই যে স্টুডেন্টস গুলার মধ্যে কতজন স্টুডেন্ট স্পেসিফিকলি বলে নাই, বাট প্লুরাল আছে, তার মানে অবশ্যই ধরে নিবা 2+, এন্ড এখানে কি দিবা among the students, এরকম যখন 2 এর চেয়ে বেশি মানুষজন হবে তখন এখানে among ব্যবহার করবা। শেষ। নেক্সট এবার চলে আসি। ওকে, দেখো এটা খুব সুন্দর, সেটা হলো কোন জায়গা থেকে আসলে আর কোন জায়গায় গেলে from আর to, this is something very connected, right? ওকে, দেখো কোন জায়গা থেকে বোঝাইতে আমরা from ব্যবহার করি, থেকে বোঝাইতে কি ইউজ করি? from। যেমন ধরো এটা হচ্ছে লন্ডন সিটি, লন্ডন থেকে দেখো এই যে ব্যাগ ট্যাগ সবকিছু নিয়ে কেউ একজন রওনা করতেছে, লন্ডন থেকে ব্যাগ ট্যাগ নিয়ে রওনা করতেছে কোথায়? বাংলাদেশ। তো যেই জায়গা থেকে আসতেছে, কোন জায়গা থেকে? লন্ডন থেকে, সেই জায়গাটার আগে তুমি ফ্রম লন্ডন বলবা, ফ্রম লন্ডন। তার মানে কোন জায়গা থেকে, যে জায়গাটা থেকে তার আগে ফ্রম। জন ইজ কামিং ড্যাশ লন্ডন, কি হবে? ফ্রম লন্ডন। ওকে, ফ্রম লন্ডন। নেক্সট, তো পরেরটা দেখি। আচ্ছা, এটা আসলে এটা এক্সাম্পল না। ফার্স্ট অফ অল আই উড সে দিস সেন্টেন্স শুড বি রিমুভড, একটু রিমুভ করে দিই যাতে কনফিউজ না হয়ে যাও। ওকে, সো এটার এক্সাম্পল কি হতে পারে? এখানে যে ইমেজটা বলছি, ইমেজের সঙ্গে কানেক্টেড একটা সেন্টেন্স চিন্তা করি। দেখো আমাদের ইয়ামিন, ছেলেটার নাম হচ্ছে, আমি দিছি ইয়ামিন। ইয়ামিন একটা কার্টুন ক্যারেক্টার, বর্তমান সময়ে তোমাদের মধ্যে খুব জনপ্রিয় হচ্ছে। ইয়ামিন খুব কিউরিয়াস একটা ছেলে। সো ইয়ামিন কই যাচ্ছে? স্কুলে যাচ্ছে, রাইট? ইয়ামিন স্কুলের দিকে যাচ্ছে। তো যে জায়গাটার দিকে যায়, দিকে, সেই জায়গার আগে টু বসাবা। তার মানে ইয়ামিন, সেন্টেন্সটা কি হবে? ইয়ামিন ইজ গোয়িং, স্কুলের থেকে আসছে না, স্কুলের দিকে যাচ্ছে, যে জিনিসটার দিকে যাচ্ছে ড্যাশ স্কুল। সো কি হবে? গোয়িং টু স্কুল, এখানে টু হবে, এই আর কি। সো অনেক মজার, তাই না? এই ফ্রম আর টু আলাদা আলাদা দেখলাম। ফ্রম কি? যেই জায়গা থেকে আসতেছে, যেই জায়গা থেকে আসতেছে সেই জায়গার আগে ফ্রম, আর যেই দিকে যাচ্ছে সেই জায়গার আগে টু, দিকে। নাইস। এইবার ফ্রম আর টু অনেক সময় একসাথে বসাইতে হয়, এই জিনিসটা আরো মজার। আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় এই প্রিপোজিশনটা আসছিল, ফ্রম ঢাকা টু চিটাগং। খুব সহজ জিনিস, রাইট? ওকে, সো দেখো ফ্রম আর টু একসাথেও ব্যবহৃত হতে পারে যখন ঘড়ির কাটার সময়, বা কোনো একটা ঘড়ির কাটার সময় না শুধু, এটা কোনো বছর হইতে পারে, কোনো মাস হইতে পারে, যে কোনো সময়, এটা যে কোনো সময় থেকে, একটা সময় ধরে থেকে আর একটা সময় পর্যন্ত কাজটা হয়েছিল। হ্যাঁ, একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত। হ্যাঁ, তখন তুমি যেই সময়টা থেকে শুরু হয়েছিল, অর্থাৎ শুরুর সময়টার আগে তুমি বসাবা ফ্রম, আর যে সময় শেষ হয়েছিল, অ্যানাদার টাইম, যেখানে শেষ হয়েছিল, এই শেষের সময়ের আগে তুমি বসাবা টু। তাহলে বোঝাবে এই সময় থেকে এই সময় পর্যন্ত। তাহলে একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত বুঝাইতে ফ্রম আর টু। লাইক আই ওয়ার্কড ইন দিস কোম্পানি, আমি এই কোম্পানিতে কাজ করছি ড্যাশ জানুয়ারি টু এপ্রিল, ড্যাশ জানুয়ারি, জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত। তাহলে শুরু করছিলাম জানুয়ারি, এটা আগে যেহেতু জানুয়ারি, পরে এপ্রিল মাস আসে, সো আমরা বলবো ফ্রম জানুয়ারি টু এপ্রিল। ওকে, এইবার তাহলে একটা সময় থেকে একটা সময় বুঝলা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। আগের সেন্টেন্স কি ছিল একটু খেয়াল করো, স্কুলের দিকে যাচ্ছে অথবা লন্ডন থেকে আসতেছে, বাট কোন জায়গায় আসতেছে সেটা কিন্তু দেওয়া নাই। যখন এরকম থাকবে যে কোন জায়গা থেকে আসতেছে ওইটাও দেওয়া আছে, আবার কোন জায়গায় আসছে ঢাকাতে এইটাও দেওয়া আছে। তো যেই জায়গা থেকে আসছে, যে জায়গা থেকে আসবে, ওই জায়গার আগে তুমি বসাবা ফ্রম, আর যে জায়গায় পৌঁছাবে এই জায়গার আগে, অর্থাৎ গন্তব্য, যে জায়গায় গন্তব্য এই জায়গার আগে তুমি কি বসাবা? টু। লাইক দেখো একটা স্থান থেকে, তো সেই স্থানটার আগে ফ্রম বসাবা, আর একটা স্থান এ বা আরেকটা জায়গায় বা একটা জায়গাতে, অর্থাৎ যে এ অতে, স্থান এ হতে পারে, যেমন হচ্ছে আমি বলতে পারি যে ধরো বাংলাদেশ এ, ওকে, তারপর ঢাকা এ তো আর হয় না, ঢাকাতে অথবা ঢাকায়,
এরকম অন্তঃস্থ তে বা এ যদি আরেকটা জায়গা শেষে থাকে সেক্ষেত্রে আমরা টু বসাবো। ওকে, তার মানে লাস্ট ফ্রাইডে হি মুভড ড্যাশ লন্ডন ড্যাশ ঢাকা। ওকে, সে মুভ করছে, লন্ডন থেকে মুভ করছে, পৌঁছাইছে ঢাকায়, যেই জায়গা থেকে সেই জায়গায়, ফ্রম লন্ডন টু ঢাকা। অনেকের মন চায় কি করতে জানো, অনেকের মন চায় এটা লিখতে যে মুভড টু লন্ডন ফ্রম ঢাকা, তখন কিন্তু মিনিং উল্টে যাবে। ঠিক আছে, সেন্টেন্সের কনটেক্সটে বুঝতে হবে। তার মানে সে ঢাকা থেকে লন্ডন এ, তখন এরকম বোঝাবে। এইটাই রিকমেন্ডেবল। ওকে, যেই জায়গা থেকে সেটা আগে, তারপর যেই জায়গাতে সেটা পরে। ওকে, মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, তাহলে এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন আসার মতো কোশ্চেন, যেটা আমরা একটা প্যাসেজ থেকে নিয়েছি। মেসেজেস ক্যান বি ট্রান্সমিটেড, মেসেজ কি হতে পারে, ট্রান্সমিটেড হতে পারে ওয়ান কান্ট্রি অ্যানাদার, মানে একটা দেশ থেকে আরেকটা দেশে। তাহলে যে ওয়ান কান্ট্রি একটা দেশ থেকে, তাহলে এখানে কি হবে, এখানে হবে ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার, অন্য একটাতে, ইন সেকেন্ড, সেকেন্ডের মধ্যেই, এই আর কি। সো এইবার আমরা দেখব, এতক্ষণ যে দেখলাম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ভিজুয়াল জিনিসপত্র দিয়ে বোঝানো সম্ভব প্রিপোজিশনে, বাট সবসময় কিন্তু ভিজুয়াল জিনিস দিয়ে প্রিপোজিশন হবে না। অর্থের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে প্রিপোজিশন দাগাইতে হয় বা প্রিপোজিশন লিখতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাতে এইগুলাকে বলে কি জানো, আমি মোটামুটি বাংলা গ্রামার ভালো পারতাম একটা সময়, এখন অনেক কিছু সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গেছি। এ অ তে, এটা কি জানো, এটা হচ্ছে তোমার সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। আর র এর এটা হচ্ছে তোমার ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি। তো বাংলাতে যে বিভক্তিগুলো আমরা ব্যবহার করি, এই বিভক্তিগুলোর জন্য কিন্তু প্রিপোজিশন ব্যবহৃত হয়, প্রিপোজিশন আছে। এ অ তে, এটা বুঝাইতে আমরা কি ব্যবহার করব, ইন। যেমন ধরো আমি যদি বলি বাংলাদেশে, হ্যাঁ, আমি একটু বাংলায় বুঝাই তোমাদেরকে ভেঙে চুরে, বাংলা বোঝাই, হ্যাঁ, আজকে একটু বাংলা বড়। তো বাংলাদেশে এখানে কি কি জিনিস আছে, মূল শব্দটা আছে হচ্ছে বাংলাদেশ, চিন্তা করো বাংলাদেশ, তার সাথে একটা এ কার যুক্ত আছে, এ। তারপর ধরো ঢাকায়, হ্যাঁ, ঢাকায়, ঢাকার সাথে কি আছে, একটা অন্তঃস্থ যুক্ত আছে, তাহলে এ অন্তঃস্থ আর তে। অনেকে আবার বলবে ঢাকাতে আসছি, ঢাকাতে, এই যে তে যুক্ত আছে, হ্যাঁ। তো এইরকম এ অ তে, এই মিনিং গুলা বুঝাইতে আমরা ইন ব্যবহার করি। তো বাংলাদেশ এ, এটা শেষে ছিল বাংলাদেশের ক্ষেত্রে বাংলায়, কিন্তু ইংলিশে যখন লিখি ইন্টারেস্টিংলি ওই এটাই আগে চলে আসে, এর জন্য দিবা ইন, ইন, আর বাংলাদেশের জন্য দিবা ইন বাংলাদেশ, মানে কি বাংলাদেশে। ঢাকায় কি বলবা, ইন ঢাকা, ওই যে অন্তঃস্থর জন্য আগে ইন, ইন ঢাকা, ঢাকাতে ইন ঢাকা। তো এরকম ওই এ অতের জন্য আগে একটা ইন নিয়ে আসবা। সো দেখি এরকম কি কি পাই আমরা। আচ্ছা, ইন একটার সাথে বুঝলে তো হবে না, আমাদেরকে আরেকটা বুঝতে হবে, র বা এর জন্য আমরা কি ব্যবহার করব, অফ। যেমন ধরো বাংলাদেশের মানুষ বলছে কি, বাংলাদেশের মানুষ, ওকে, বাংলাদেশের মানুষ। তো এইখানে বাংলাদেশ শব্দটার সাথে তুমি কি পাইছো, বাংলাদেশ শব্দটার সাথে একটা একার আর একটা র, তার মানে কি তুমি পাইছো এর। আর কোথাও যদি এর পাও অথবা কোথাও যদি র পাও, তার মানে ওইখানে প্রিপোজিশন কি আছে, অফ আছে। র বা এর এর কারণে, যে বাংলাদেশের এই এর এর কারণে এখানে অফ আছে। ওকে, আর যখন কোনো প্রিপোজিশন পাবা ইংলিশ সেন্টেন্স শুরু হবে শেষের দিক থেকে, তাহলে মানুষ আসবে এক নম্বরে, 2 নম্বরে আসবে প্রিপোজিশন, 3 নম্বরে আসবে বাংলাদেশ। দেখো আমরা বাংলায় বলতেছি বাংলাদেশের মানুষ, কিন্তু ইংরেজিতে কি বলবো, পিপল অফ বাংলাদেশ, পেছন থেকে মিনিংটা শুরু হয়। তাইলে আমরা এরকম বাংলায় যা করব ইংলিশে তার উল্টা দিক থেকে শুরু করব, বাংলাদেশের মানুষ, পিপল অফ বাংলাদেশ, প্রিপোজিশনের পেছন থেকে মিনিংটা আসতে থাকবে। এটা যদি একবার ধরতে পারো মিনিংটা, তাহলে তোমার জন্য প্রিপোজিশন একেবারে সহজ, একেবারে সহজ। ওকে, সো দেখি, দেয়ার আর মেনি পিপল, আচ্ছা অনেক লোকজন আছে, দেয়ার আর মেনি পিপল মানে অনেক লোকজন আছে, বাংলাদেশের অনেক লোকজন আছে নাকি বাংলাদেশে অনেক লোকজন আছে, দেয়ার আর মেনি পিপল মানে অনেক লোক আছে, বাংলাদেশ, বাংলাদেশ এ, দেখো অনেক মানুষজন আছে বাংলাদেশ এ, তাই এখানে কি দিব, ইন বাংলাদেশ, লিভিং বিলো পভার্টি লাইন, যারা পভার্টি লাইনের নিচে বসবাস করে। দ্য পেজেস, দ্য বুক ওয়ার টর্ন, পেজ গুলা বই, এখানে আছে বই, কি হবে তাহলে, বই এর যুক্ত করো, দেখো মিলবে পেছন থেকে। দ্য বুক মানে কি বই,
এর পেজেস মানে কি বইয়ের পৃষ্ঠাগুলা, সবসময় পেছন দিক থেকে মিনিংটা আসবে। আর ওই যে পরের শব্দ আছে ওইটার সাথে একটা এর বা র লাগাই দিয়ে দেখবা মিলে কিনা। তার মানে বইয়ের পেজগুলা ওয়ার টর্ন ছিঁড়ে গেছিল, রাইট, মিলে গেছে। সো এই যে এইখানে যে এর আসতেছে তার জন্য ওই বইয়ের আগে কি বসাবা, অফ বুক মানে বইয়ের, তার মানে বইয়ের পৃষ্ঠাগুলা। দেখো আমরা বলছিলাম বাংলা থেকে যখন ইংলিশে আসি, বাংলা থেকে যখন ইংলিশে আসি তখন বাংলার পেছন থেকে ইংলিশে আসি। এবার যখন ইংলিশ থেকে বাংলা যাব, যেমন এখানে ইংলিশ, ইংলিশ থেকে এবার আমরা বাংলা চিন্তা করব, সেই ক্ষেত্রেও আবার কি হবে, ইংলিশ থেকে বাংলায় যখন চিন্তা করব তখনও কিন্তু ইংলিশের পেছন থেকে বাংলার প্রথম দিক, ইংলিশের শেষের দিক থেকে বাংলার প্রথম দিকে আসবে। বই এর, বই এটা হচ্ছে বই এর পৃষ্ঠাগুলো, এইভাবে মিনিংটা দিবে, বইয়ের পৃষ্ঠাগুলো ছেঁড়া হয়েছিল, এরকম জিনিসটা কাজ করে ইংরেজি মিনিং এর ক্ষেত্রে। দ্য পিপল বাংলাদেশ, লাইক এবার বলো তো বাংলাদেশে পিপল নাকি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এর মানুষ এইভাবে কাজ করবে। লাইক রাইস এন্ড ফিশ, মাছ ভাত পছন্দ করে। সো কি হবে, বাংলাদেশ এর বুঝাইছে, তাহলে এর আগে হবে অফ, দ্য পিপল অফ বাংলাদেশ। শি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য কর্নার দ্য রোড, দ্য কর্নার দ্য রোড কি হবে, রোড এর কর্নার, রোড এর কর্নার বরাবর সে হাঁটতেছিল, তাহলে রোড এর কর্নার বুঝাইছে, তাহলে কি হবে কর্নার অফ, এর বুঝাইছে তার আগে হবে অফ। তারপর শি লিভস ঢাকা বাংলাদেশ, সে বসবাস করে ঢাকায়, সে বসবাস করে কোথায়, ঢাকায়, সে বসবাস করে ঢাকায় অথবা ঢাকাতে। সো কি হবে ইন ঢাকা, সে লিভস ইন ঢাকা, কমা দিয়ে বলছে বাংলাদেশ। ওকে, সো দেখি এইবার হচ্ছে আরো কিছু। জন্য, আমরা জানি তো জন্য বা নিমিত্তে এটা বোঝাইলে কোন বিভক্তি হয়, কেউ কি বলতে পারবে, আমি ভুলি নাই, যাক, জন্যে বা নিমিত্তে বুঝাইলে চতুর্থী বিভক্তি, ইফ আই এম নট রং, কমেন্টে জানাও। হ্যাঁ, সো তোমাদের কাছ থেকে একটু শিখবো বাংলা, সমস্যা নেই, তোমরা তো বাংলা এখন পড়ার মধ্যে আছো, বাট আমি বাংলা থেকে অনেক দূরে এখন। সো দেখো চতুর্থী বিভক্তি জন্য, এর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়, এটার জন্য ফর ব্যবহার করতে হয় ইংলিশে। সো বিভক্তি গুলাই আলটিমেটলি ঘুরে ফিরে মিনিং এ প্রিপোজিশনের কাজ করে। সো এই জন্য আমরা ফর এর জন্য কি ব্যবহার করব, ফর এর জন্য ব্যবহার করব বাংলায় জন্য, ইংরেজিতে ফর। তো যে জিনিসটা অনেক সময় ফাংশন করে সেটা হচ্ছে ফর এর পর তুমি সবসময় ভার্ব প্লাস আইএনজি পাবা, কিন্তু টু এর পর তুমি সবসময় শুধু ভার্ব পাবা, মিনিংও আলাদা। এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে আমি কেন একসঙ্গে করছি, অনেকে প্রশ্ন করতে পারে ভাই ফর এর সাথে টু কেন আনলেন, কারণ দুইটাই আসলে উদ্দেশ্য বুঝাইতে ব্যবহৃত হয়, উদ্দেশ্য বুঝাইতে দুইটা প্রিপোজিশন ইংলিশে ব্যবহৃত হয়। ফর ডুইং সামথিং কোনো কিছু করার জন্য, অর টু ডু সামথিং কোনো কিছু করতে, তাহলে কোনো কিছু করতে আমি কিছু করছি, আর কোনো কিছু করার জন্য আমি কিছু করছি, তার মানে দুইটা আসলে কি বোঝায়, এটার উদ্দেশ্য বোঝায়। সো উদ্দেশ্য বুঝাইতে দুইটা প্রিপোজিশন বসে, কোথায় ফর কোথায় টু, ফরের পর ভার্ব প্লাস আইএনজি পাবা, আর টু এর পরে তুমি ভার্ব পাবা, টু এর পরে জাস্ট ভার্বের বেস ফর্মটা পাবা। যদি ভার্ব থাকে, অন্য কিছু থাকলে তো ফরই হবে, যদি নাউন টাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে। সো দেখো উই ইউজেস ফ্ল্যাশ কার্ডস, আমরা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি রিভিউইং ভোকাবুলারি, কিসের জন্য, আমরা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করি ভোকাবুলারি রিভিউ করার জন্য। তো ভার্ব প্লাস আইএনজি আছে, এখানে ফর দাও, ফর রিভিউইং ভোকাবুলারি, কোন উদ্দেশ্যে, ঠিক আছে। আমরা ফ্ল্যাশ কার্ডটা করি এই যে এখানে কোনো একটা কাজ থাকবে, আর কাজের উদ্দেশ্য হচ্ছে ভোকাবুলারি রিভিউ করা, ওই উদ্দেশ্যটা পরে থাকবে যে কি উদ্দেশ্য, ভোকাবুলারি রিভিউ করতে নাকি করার জন্য, যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে তো ফর ইউজ করতে হবে। ওকে, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গেছিলাম। দেখো এখানে আমি একটা কাজ করছিলাম, কোথাও গেছিলাম, এটা একটা কাজ, এখানে সবসময় একটা কাজ থাকবে, কি করতে গেছিলাম, আমার কাজিনকে মিট করতে, এটা হচ্ছে সেই কাজের উদ্দেশ্য, যে সেখানে গেছিলাম কি করতে, এই হচ্ছে সেই কাজের উদ্দেশ্যটা আমি এখানে পাইছি, উদ্দেশ্য। এরকম উদ্দেশ্য যখন পাবা, এখানে দেখবা ভার্ব আছে শুধু, তাহলে এখানে টু হবে, কি করতে গেছিলাম, আই ওয়েন্ট দেয়ার টু মিট মাই কাজিনস, এটা মিট হচ্ছে ভার্বের বেস ফর্ম আছে এখানে। সো কোনো কিছু করতে, কি করতে গেছিলাম, কাজিনের সাথে মিট করতে, তখন এখানে টু ব্যবহার করবা। ওকে, নাও বিফোর আর আফটার, এটাও কিন্তু সময়ের সাথে বসে। তো বিফোর মানে কি, আগে, আর আফটার মানে পরে, এই দুটো জিনিস মনে রাখবা। সো এইগুলা কিন্তু তুমি কখনোই ওই চিত্র দিয়ে আনসার করতে পারবে না। সো বিফোর মানে হচ্ছে আগে, আর আফটার মানে হইল তোমার পরে।
এই দুইটা কথা মনে রাখবে। জাস্ট ইভেন্টগুলো পড়বা, প্যাসেজের মধ্যেকার ঘটনাগুলো পড়বা, যেই কাজটা তোমার মনে হবে যে আগে ঘটছিল বিফোর বসাবা, আর যেই কাজটা পরে ঘটছিল ওইখানে আফটার বসাই দিবা, এটাই আর কি। সো হি মেট মিস্টার জামান ড্যাশ হিজ ফাদার্স ডেথ। সেন্টেন্স পড়ে বুঝতে হবে আগে নাকি পরে। তো সে মিস্টার জামানের সাথে দেখা করছিল তার বাবার মৃত্যুর আগেও হইতে পারে পরেও হইতে পারে, যেহেতু এখানে অনেক সেন্টেন্স নাই আরো, সো বোঝা যাচ্ছে না। তো আমার কাছে যেটা মনে হয় গল্পটা যদি এরকম হতো যে একটা লোক, জামান মিয়া খুবই দুঃখের মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তো তার বাবার মৃত্যুর পরে দেখা করতে গেছিল তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই ধরনের কোনো স্টোরি থাকলে এখানে আমি ব্যবহার করতাম আফটার। কি ব্যবহার করতাম? আফটার হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর পরে। সো আই ওয়েন্ট টু এ ভ্যাকেশন, আমি একটা ভ্যাকেশনে গিয়েছিলাম, ছুটিতে গিয়েছিলাম। এসএসসি এক্সামের আগে নাকি পরে? তোমরা যারা এসএসসি পরীক্ষার আগে ভ্যাকেশনে যাচ্ছ তাদের ফেল করার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? সো এই জন্য ভ্যাকেশনের আগে না, কি করতে হবে? ভ্যাকেশনের পর, সরি, এসএসসি এক্সামের আগে না, এসএসসি এক্সামের পরে যাইতে হবে ভ্যাকেশনে। তাহলে কি হবে? আফটার মাই এসএসসি এক্সাম। সো পরেরটা পড়ো। প্লেইং ক্রিকেট উই কেম ব্যাক হোম ইভিনিং। ইভিনিং আবার এখানে রাখছি কেন, মনে আছে কিনা? এখানে কেন ইভিনিং দিছি? ইন দ্য ইভিনিং, একটা বেশি সিলেবাল আছে, ওকে, এই জন্য ইন দিলাম। সো প্লেইং ক্রিকেট উই কেম ব্যাক হোম, বাসায় ফিরে আসছিলাম ক্রিকেট খেলার আগেই না পরে, ঠিক আছে? তাহলে কি হবে? আফটার। এখানে সবগুলো এক্সাম্পল আফটারে দিয়েছি জাস্ট কনটেক্সট বোঝানোর জন্য। চলো তোমাদেরকে বিফোর দিয়ে একটা এক্সাম্পল দেখাই দিই। হ্যাঁ, ওকে। আই কেম ব্যাক হোম, আই কেম ব্যাক হোম ড্যাশ মাই মাদার্স কল, আমার মায়ের ডাকার আগেই চলে আসছিলাম, কারণ মা ডাকলে তো কি হবে, নিশ্চয়ই সন্ধ্যাবেলায় অনেক পিটানি খাইতে হবে। সো আই কেম ব্যাক হোম, বাসায় ফিরে আসছিলাম, মাই মাদার্স কল, আমার মায়ের ডাকার আগে না পরে? মায়ের ডাকার আগেই। সো এই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে বিফোর, ওকে, এরকম কোনো ঘটনার আগে বুঝাইতে। নেক্সট, এইবার হচ্ছে অনেকে বাংলায় সবকিছুর ক্ষেত্রে দ্বারা ব্যবহার করো, বাট ইংলিশে এটা একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, যে বাই মানে দ্বারা, উইথ মানেও কোনো কিছু দ্বারা বোঝাই, আবার থ্রু মানেও হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বোঝায় বা কোনো কিছু দ্বারা বোঝায়। হ্যাঁ, যেমন আমরা আমাদের স্যাক্রিফাইসের দ্বারা আমাদের স্বাধীনতা অর্জন করছি। আবার দেখো রহিমের দ্বারা কাজটা করা হয়েছিল। আবার দেখো আমি লাঠি দ্বারা সাপটাকে মারছিলাম। সো সবকিছুই কিন্তু বাংলায় দ্বারা ব্যবহার করতেছি, কিন্তু ইংলিশের ডিফারেন্স আছে, এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। তো দ্বারা অর্থে বায়ও হইতে পারে, উইথও হইতে পারে, ঠিক আছে? বাই কখন ব্যবহার করব? পরবর্তী শব্দটা যখন কর্তা পাবো, যে কোনো লোক কাজ করছে, রহিমের দ্বারা বাই রহিম, রহিম একটা কর্তা, ঠিক আছে? তো এইরকম কোন একটা কর্তার আগে আমি বাই বসাবো। এইবার কোন একটা যন্ত্র বা কোনো একটা উপকরণ, হ্যাঁ, যন্ত্র বা উপকরণ, যে লাঠি দ্বারা সাপ মারছিলাম, যদি যন্ত্র বা উপকরণ কোন একটা যন্ত্র, লাঠিটা হলো আমার যন্ত্র থাকে, ইকুইপমেন্ট থাকে, সেক্ষেত্রে উইথ আ স্টিক, একটা লাঠি দিয়ে উইথ ব্যবহার করব। আর ধরো আমাদের স্যাক্রিফাইসের দ্বারা আমরা স্বাধীনতা অর্জন করছিলাম, এটা হচ্ছে স্যাক্রিফাইসের বিনিময়, তাহলে একটা দ্বারা আছে যেটার মিনিং হচ্ছে বিনিময়, এটা কোনো যন্ত্রপাতি না, এটা এই জিনিসটার বিনিময়ে আমরা কোনো কিছু অর্জন করছি, ওই বিনিময়ে বোঝাইতে আমরা হচ্ছে থ্রো ব্যবহার করব। কি ব্যবহার করব? থ্রো। কোনো একটা বস্তুর বিনিময়ে, কোনো একটা বিষয়ের বিনিময়ে, যেমন স্বাধীনতা অর্জন করছিলাম আমাদের স্যাক্রিফাইস একটা বিষয়ের বিনিময়ে, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা থ্রো ব্যবহার করব। এই তিনটা জিনিস বাংলাতে খুবই কনফিউজিং, কিন্তু ইংলিশে তিনটা, বাংলাতে আসলে একই রকম সবাই দ্বারা ব্যবহার করে, বাট ইংলিশের মিনিং আলাদা, বাই আলাদা ব্যবহার, উইথ আলাদা ব্যবহার, থ্রু এর আলাদা ব্যবহার। উইদাউট, এটা হচ্ছে কোনো কিছু ছাড়া করা, কোনো কিছু ছাড়া, কোনো ব্যক্তি ছাড়া, কোনো বস্তু ছাড়া থাকতে পারে। আই ওয়েন্ট দেয়ার উইদাউট ইউ, তোমাকে ছাড়া গিয়েছিলাম। আই ডিড দ্য ওয়ার্ক উইদাউট দ্য হেল্প অফ আদার্স, একটা বিষয় হেল্প, অন্যদের হেল্প ছাড়া করছিলাম, যে কোনো কিছু হইতে পারে উইদাউট ছাড়া। সো দেখো, হি কাট দ্য ম্যাঙ্গো, একটা নাইফ কি, একটা যন্ত্র, এই যে যন্ত্র বা উপকরণ, তাহলে কি হবে? উইথ এ নাইফ। দ্য স্নেক ওয়াজ কিল্ড মি, কিল্ড উইথ মি নাকি বাই মি? কিল্ড বাই মি, কারণ আমি এখানে কি, আমি এখানে কর্তা। কিল্ড বাই মি, আমি এখানে যেহেতু কর্তা, সো আমাকে এখানে বাই ব্যবহার করতে হবে। তারপরও একটা স্টিক দ্বারা, আমার দ্বারা মারা হয়েছিল স্টিক দ্বারা, এবার স্টিক দ্বারা, স্টিক একটা যন্ত্র, সো এর আগে আমি বলবো উইথ আ স্টিক। সো দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই মি উইথ আ স্টিক, একটা স্টিক দিয়ে, ওকে। উই অ্যাচিভড আওয়ার ফ্রিডম, আমরা আমাদের ফ্রিডম অর্জন করছিলাম স্যাক্রিফাইসের মাধ্যমে নাকি স্যাক্রিফাইসের দ্বারা নাকি স্যাক্রিফাইসের বিনিময়ে?
থাউজেন্ডস অফ লাইফ স্যাক্রিফাইসের বিনিময়ে বুঝাইছে। সো এখানে ফ্রিডম অর্জন করছিলাম, কি দিতে হবে? থ্রো দ্য স্যাক্রিফাইস ইউজ করতে হবে। নেক্সট, উই ক্যান নট এক্সপেক্ট অ্যান এডুকেটেড নেশন। আমরা একটা শিক্ষিত জাতি এক্সপেক্ট করতে পারি না, আশা করতে পারি না একজন এডুকেটেড মাদার দ্বারা নাকি ছাড়া, একজন এডুকেটেড মাদার ছাড়া। সো এখানে কি দিব? উইদাউট অ্যান এডুকেটেড মাদার। সো আমরা একটা শিক্ষিত জাতি এক্সপেক্ট করতে পারি না উইদাউট অ্যান এডুকেটেড মাদার। এমনি তুমি এই 4টা কনফিউজিং প্রিপোজিশন সলভ করে ফেলতে পারো, এগুলোর ব্যবহার ইংরেজিতে অনেক বেশি। সো আমি বলবো এটা একটা 3 স্টার প্রিপোজিশন। নেক্সট, এইবার আবার চলে আসছি আমরা সেই চিত্রভিত্তিক প্রিপোজিশনের মধ্যে। কোথায় অ্যালং ব্যবহার করব, কোথায় অ্যাক্রস ব্যবহার করব। আমরা সাধারণত অ্যালং ব্যবহার করি যখন দেখবা যে রাস্তা যেদিকে গেছে আমরাও সেদিকে গেছি, তখন কিন্তু আমরা অ্যালং ব্যবহার করি। অর্থাৎ এরকম একটা রাস্তা ধরো চলে গেছে একদিকে, আমরা যখন এই রাস্তা বরাবর, রাস্তা যেদিকে আমরাও সেদিকে যাচ্ছি, তখন এটা হবে কি? তখন এটা হবে অ্যালং। আর যখন রাস্তার আমরা এক পার থেকে আরেক পারে যাব, যেমন এই রাস্তার এইটা একটা পার, ওইটা একটা পার, এই পার থেকে এই পারে যাব, তখন আমরা অ্যাক্রস ব্যবহার করব। এই ছেলেটা দেখো এই পার থেকে এই পারে যাচ্ছে, সো সে ব্যবহার করবে অ্যাক্রস। আর এই ছেলে তার বাবার সঙ্গে এই রাস্তা ধরে চলে যাচ্ছে, রাস্তা যেদিকে সেই দিকে, সো এইখানে হবে অ্যালং। এই হচ্ছে অ্যালং আর অ্যাক্রসের ব্যবহার। তো চলো দেখি। হোয়াইল ইয়ামিন ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, গল্পটা আমাকে পরে বুঝতে হবে যে কোন দিকে আসলে গেছে মানুষজন। হোয়াইল ইয়ামিন ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড হি ফাউন্ড সামথিং ভেরি ইন্টারেস্টিং। সে খুব ইন্টারেস্টিং কিছু একটা পাইছিল রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে বাবার সাথে, রাস্তা যেদিকে সেদিকে যাচ্ছে দেখা যাচ্ছে এখানে। সো ওয়াকিং অ্যালং দ্য রোড, ওকে। When the vehicles stopped, যখন ভেহিকেলগুলো স্টপ হয়ে গেল, থেমে গেল, ডিউরিং ট্রাফিক সিগন্যালের সময় যখন ভেহিকেলসগুলো থেমে গেল, ইয়ামিন স্টার্টেড টু ওয়াক ড্যাশ দ্য রোড, রাস্তায় যখন গাড়ি চলা থেমে যায় সিগনালে, তখন মানুষ কি করে? এক পাশ থেকে আর এক পাশে যায়। সো এই ক্ষেত্রে কি করতে হবে? অ্যাক্রস। তাহলে ইয়ামিন স্টার্টেড টু ওয়াক অ্যাক্রস দ্য রোড, কি হবে? অ্যাক্রস দ্য রোড। তো এই হচ্ছে তোমাদের অ্যালং আর অ্যাক্রসের ডিফারেন্স। তো চলো এবার আমরা দেখি বিয়ন্ডের ব্যবহার বা অ্যাক্রসের আরেকটা ব্যবহার। অ্যাক্রস দেখলাম রাস্তার এক পাশ থেকে আরেক পাশ, অ্যাক্রসের আরেকটা মিনিং আছে। অ্যাক্রসের মিনিং হচ্ছে বাইরে বা সীমান্ত ছাড়িয়ে। তো আমরা অনেক সময় দেখি যে কোনো একটা সীমানার বাইরে, যেমন বিয়ন্ড, বাংলাদেশের একটা বর্ডার আছে, কোনো একটা সীমানার বাইরে, বাংলাদেশের সীমানার বাইরে। সো বিয়ন্ড দ্য বর্ডার অফ বাংলাদেশ, বাংলাদেশের সীমানার বাইরে। বিয়ন্ড অনস অ্যাবিলিটি, মানে কারো একজনের সামর্থ্যের বাইরে। তো হোক কোনো দেশের সীমান্তের বাইরে কিংবা কারো সামর্থ্যের বাইরে, যে কোনো কিছুর বাইরে বুঝাইতে আমরা কি করব? বিয়ন্ড ব্যবহার করব। তো এরকম অ্যাক্রসও ব্যবহার করতে পারে যখন সীমান্তের বাইরে বোঝাবে, এরকম আর কি। সো পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড, তারা ভার্চুয়ালি কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে, ড্যাশ দ্য বর্ডার্স। চিন্তা করো সারা পৃথিবীর মানুষ একজনের সঙ্গে আরেকজন কানেক্টেড বর্ডারের বাইরে, বর্ডারের বাইরে একজনের সঙ্গে একজন মানুষ কানেক্টেড। সো কী হবে? বিয়ন্ড দ্য বর্ডার্স। কী হবে? বিয়ন্ড দ্য বর্ডার্স অর অ্যাক্রস দ্য বর্ডার্স, এটাও ব্যবহার করা যাবে। অ্যাক্রস দ্য বর্ডার্স বা বিয়ন্ড দ্য বর্ডার্স, বর্ডারের বাইরে, এইরকম। এইবার চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি যেই ধরনের প্রশ্নগুলো বোর্ডে আসতে পারে। মজার ব্যাপার যে একটা প্রিপোজিশন নিয়ে আমরা আলোচনা করি নাই, সেটা কি জিনিস? সেটা হলো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যারা যেই সময়ে এই ক্লাসটা করতেছো তারা দেখবা আমাদের ক্লাসের ডেসক্রিপশানে, যদি ইউটিউবে দেখে থাকো ডেসক্রিপশানে পাবা, আর যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে তুমি কমেন্টে পাবা। কমেন্টে কিন্তু তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটার উপরে তুমি একটা সাজেশন শিট পেয়ে যাবা। সাজেশন শিট, যেগুলো ইউজুয়ালি পরীক্ষায় এসে থাকে। সো তোমার আর অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আনলিমিটেড পড়তে হবে না। যে কোনো একটা বই নিয়ে যদি বসে দেখো তাহলে কিন্তু হাজারটা প্রায় কি আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। বাট আমি একদম খুবই শর্ট একটা সাজেশন, 100 থেকে 120টার মতো প্রিপোজিশন, যেটা পড়লে তুমি আসলে পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কমন পেয়ে যাবা। পরীক্ষায় পোর্শনটা এমন হইতে পারে যে 5টা প্রিপোজিশন আসবে, 5টাই হচ্ছে 5 মার্ক, 5টার 5টাই কিন্তু তোমার অ্যাপ্রোপ্রিয়েট আসতে পারে। আবার এমনও হইতে পারে 3টা অ্যাপ্রোপ্রিয়েট, আবার 2টা তোমার রুল বেসড যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আসতে পারে। সো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অবশ্যই গুরুত্ব দিয়ে শিখতে হবে। চলো আমরা ওই যে শিটে তো শিখবই, আর এখন আমরা প্রশ্ন সলভ করতে গিয়ে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদেরকে ব্যবহার শিখাই দিব। ওকে, সো দেখো, দিস ইজ অ্যান এজ
গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশন মানে হচ্ছে বিশ্বায়ন। তাহলে তুমি কি বলবা বলো তো এখানে তুমি ইউজুয়ালি বলবা যে দিস ইজ অ্যান এজ, এটা হচ্ছে একটা যুগ, গ্লোবালাইজেশন এর, এই যে একটু আগে এর শিখাইছি, অর্থাৎ এটা একটা এজ বা একটা যুগ, গ্লোবালাইজেশন এর যুগ, তাই না? তাহলে অফ গ্লোবালাইজেশন এর যুগ, মিলে গেছে। দিস ইজ অলসো অ্যান এজ অফ ইনফরমেশন, দেখো এই যে এজ অফ ইনফরমেশন, এজ অফ মিল আছে না, এজ অফ গ্লোবালাইজেশন অ্যান্ড টেকনোলজি, এটা একটা ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিরও যুগ। পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড আর ভার্চুয়ালি কানেক্টেড, পিপল সারা বিশ্বের মানুষজন ভার্চুয়ালি কানেক্টেডের পরেও কি হয়, উইথ কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে, উইথ ওয়ান অ্যানাদার মানে কি একে অপরের সঙ্গে, ড্যাশ দ্য বর্ডারের বাইরে, সারা পৃথিবীর মানুষ একে অপরের সাথে কানেক্টেড, বর্ডারগুলোর বাইরেও, হ্যাঁ বর্ডারগুলোর বাইরে, সো কি হবে বিয়ন্ড দ্য বর্ডার্স, বিয়ন্ড অথবা অ্যাক্রস, যেটা একটু আগে দেখলাম অ্যাক্রস দ্য বর্ডার্স। হিন্স তাই নেসেসিটি অফ সোশ্যাল নেটওয়ার্কের প্রয়োজনীয়তা হ্যাজ ইমার্জড মানে আবির্ভূত হয়েছে। বাট দ্য ইয়াং জেনারেশনস আর গেটিং অ্যাডিক্টেড, কিন্তু ইয়াং জেনারেশনেরা কি হয়ে যাচ্ছে, গেটিং অ্যাডিক্টেড মানে আসক্ত হয়ে যাচ্ছে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমি দাগাই দিব, হ্যাঁ। সো এই দেখো অ্যাডিক্টেড ড্যাশ সোশ্যাল নেটওয়ার্কে কি হয়ে যাচ্ছে, আসক্ত হয়ে যাচ্ছে। তো অ্যাডিক্টেড টু কোনো কিছুতে আসক্ত হওয়া, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, নেক্সট চলো এরপরে দেখি। লাইক ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কস লাইক ফেসবুক, এক্স, ফরম্যাট টুইটার, আগে এটাকে টুইটার বলা হতো, ইনস্টাগ্রাম এটসেট্রা। অ্যাজ এ রেজাল্ট দে আর মোর ল্যাগিং বিহাইন্ড, তারা আরও পিছিয়ে পড়ছে, ল্যাগ বিহাইন্ড পিছিয়ে পড়া, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলো দাগাই দিব, হ্যাঁ। এটাও পরীক্ষায় আসতে পারতো, ল্যাগিং ড্যাশ। সো দে শুড বি কেপ্ট অ্যালুফ, তাদের থাকা উচিত, দে শুড বি কেপ্ট অ্যালুফ, তাদের দূরত্ব রাখা উচিত, ইউজিং ইন্টারনেট ব্যবহার থেকে। তো মনে রাখবে অ্যালুফের পরে সবসময় কি হয়, ফ্রম হয়, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে তাদের উচিত সবসময় অ্যালুফ মানে দূরে থাকা, তাদের দূরত্ব রাখা উচিত কিসের থেকে, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করা থেকে, অ্যালুফ ফ্রম কোনো কিছু থেকে, ঠিক আছে, অ্যালুফ ফ্রম ইউজিং ইন্টারনেট এক্সেসিভলি অ্যান্ড আননেসেসারিলি। এই তো 5টা। আমি যদি স্টুডেন্ট হইতাম তোমার মতো 5 আউট অফ 5 পেয়ে যেতাম এরকম যদি আনসার করতাম। সো চলো আমরা আরও একটা প্রশ্ন সলভ করি। আমাদের এই প্রশ্নগুলো যদি তুমি ক্লাসগুলো যদি করো তাহলে তুমি আসলে প্রিপোজিশনে 90% কভার করতে পারবা। আর ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোর জন্য বলছি, শীটটা যদি জাস্ট আমার 100টা প্রিপোজিশন, প্রত্যেক দিন বেশি না, প্রত্যেক দিন 5টা করে প্রিপোজিশন পড়ো, জাস্ট 20 দিনে তোমার আসলে 100টা পড়া হয়ে যাবে। সো প্রত্যেকদিন জাস্ট 5টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ো। উই গট আওয়ার ফ্রিডম, স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস থাউজেন্ডস অফ লাইভস, অর্থাৎ হাজার হাজার শত শত জীবনের বিনিময়ে পাইছি, স্যাক্রিফাইস জীবনের উৎসর্গের বিনিময়ে পাইছি, ফ্রিডম পাইছি স্যাক্রিফাইসের বিনিময়ে। তাহলে বিনিময়ে হইলে কি হয় যেন শিখছিলাম, থ্রো, কি হবে, থ্রো দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইভস দ্য প্যাট্রিয়টস আওয়ার ল্যান্ড। প্যাট্রিয়টস মানে কি, দেশপ্রেমিকেরা, আমাদের দেশ, আওয়ার ল্যান্ড আমাদের দেশ, এর মিলে যায় না যে আমাদের দেশ এর প্যাট্রিয়টরা, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড মানে কি আমাদের দেশ এর প্যাট্রিয়টরা, এর বুঝাইছে, তাহলে কি হবে অফ, দ্য প্যাট্রিয়টস অফ আওয়ার ল্যান্ড ফট লড়েছিল, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কারো বিরুদ্ধে লড়লে কি হয়, ফট এগেইনস্ট, কারো বিরুদ্ধে লড়লে ফট এগেইনস্ট, লড়েছিল, এগেইনস্ট দ্য অপারেশন অফ দ্য ওয়েস্ট রুলার, পাকিস্তানি রুলার্স, অর্থাৎ পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়েছিল। ফাইনালি দ্য অপারেসর্স মানে কারা, ওই যে নির্যাতনকারীরা, ওয়ার বাউন্ড টু, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, এটাও আসতে পারতো, বাউন্ড টু সারেন্ডার ড্যাশ আওয়ার ফ্রিডম ফাইটার্স, কারো নিকটে সারেন্ডার করা, সারেন্ডার টু আওয়ার ফ্রিডম ফাইটার্স, সারেন্ডার টু কারো নিকট কি করা, সারেন্ডার করা। তাহলে ওয়ার বাউন্ড টু, তারা বাধ্য হয়েছিল সারেন্ডার করতে আমাদের ফ্রিডম ফাইটারদের নিকটে, ওই কারো কাছে বাউন্ড যদি সারেন্ডার করে, সারেন্ডার টু সামন, ওকে। বাট এ গ্রেট নাম্বার অফ, এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এ গ্রেট নাম্বার অফ মানে কি বিশাল সংখ্যক, এইটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানেও কি হবে, এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড ডাইড ইন দ্য ওয়ার, যুদ্ধে মারা যায়। একটা, দুইটা, তিনটা ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে।
তিনটা ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে, দুইটা নিয়ম থেকে আসছে, সো বেশি আসে অ্যাপ্রোপ্রিয়েট থেকে। দেখেন লাইফ অফ কমন পিপল ইজ বেসেট, ওকে, অর্থাৎ জর্জরিত। বেসেট মানে কি? বেসেট মানে হচ্ছে সমস্যায় মানুষ যেমন জর্জরিত হয় না, তো বেসেট মানে হচ্ছে জর্জরিত। তো বেসেট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর সঙ্গে কি হয়? বেসেট উইথ কি হয়? কোনো কিছুতে জর্জরিত, বেসেট উইথ মেনি প্রবলেমস, বেসেট উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, অনেক অনেক সমস্যায় জড়িত। প্রাইস স্পাইরাল, দ্রব্যের মূল্য, হ্যাজ অ্যাডেড, যোগ করেছে, নিউ সাফারিংস। প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্য বৃদ্ধি, হ্যাজ অ্যাডেড, অ্যাড করেছে, নতুন সাফারিংস টু আওয়ার লাইফ। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে এখানে, সেটা হলো অ্যাডেড, ঠিক আছে? নিউ সাফারিংস, কি অ্যাড করছে? নতুন সাফারিং, টু আওয়ার লাইফ। দেখছো কোথায় ছিল শব্দ আর কোথায় এসে বসলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? কিছু অ্যাড করা, অ্যাডেড সামথিং টু সামহোয়ার, কোনো কিছু যোগ করা কোনো কিছুতে, অ্যাড নিউ সাফারিংস টু আওয়ার লাইফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটার সাথে এটা কানেক্টেড। কোনো কিছু অ্যাড করা টু আওয়ার, লাইক আই অ্যাডেড সুগার টু ওয়াটার, বুঝতে পারছো? এরকম। তো উইথ মনে হতে পারে, বাট টু হবে। ইনডিড মূলত প্রাইস অফ ডেইলি কমোডিটিস, দৈনিক নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য, হ্যাজ গান দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল। আচ্ছা বলো তো, হ্যাজ গান মানে গিয়েছে, এই যে ডেইলি কমোডিটিসের যে মূল্য, এই মূল্যটা গিয়েছে, হ্যাজ গান অ্যাবিলিটির মধ্যে নাকি অ্যাবিলিটির বাইরে চলে গেছে? অ্যাবিলিটির বাইরে। এই যে একটু আগে শিখালাম বিয়ন্ড, দেখো বিয়ন্ড, হ্যাজ গান বিয়ন্ড দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল। ল্যাক অফ সামথিং, ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো দাগাই দেয় এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ল্যাক অফ সামথিং, কোনো কিছুর অভাব, ল্যাক অফ সুপারভিশন, সুপারভিশনের অভাব, ইজ রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী, রেসপন্সিবল ফর ইট, রেসপন্সিবল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল দুই, তিন, চার, চারটা, একটা আসছে শুধু নিয়ম থেকে, বাকি সবই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এইখানে আসছিল। তো দারুণ ব্যাপার। দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ডেরাইভ, তুমি যদি উৎপন্ন করতে চাও দ্য বেস্ট জিনিসটাকে উৎপন্ন করতে চাও, ইউর এডুকেশন, তোমার এডুকেশন থেকে, শিক্ষা থেকে বেস্ট জিনিসটাকে যদি তুমি উৎপন্ন করতে চাও, সো এরকম ডেরাইভের পরে ফ্রম হয়, ডেরাইভ সামথিং ফ্রম সামহোয়ার, ডেরাইভ করছে কি? বেস্টটা ডেরাইভ করছে কোত্থেকে? তোমার শিক্ষা থেকে। সো সবসময় এখানে কি হবে? ডেরাইভ সামথিং ফ্রম সামহোয়ার, কোনো জায়গা থেকে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার সাথে এটা কানেক্টেড। সো ডেরাইভ দ্য বেস্ট ফ্রম ইউর এডুকেশন, তুমি যদি তোমার এডুকেশনের বেস্টটাকে বের করে আনতে চাও, ইউ মাস্ট বি ফুললি অ্যাওয়ার, তোমাকে পুরোপুরি অ্যাওয়ার থাকতে হবে, অফ সাম বেসিক থিংস, অ্যাওয়ার অফ সাম বেসিক থিংস, এইটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাওয়ারের পরে কি হয়? অফ হয়, অ্যাওয়ারের পরে অফ, দুইটা পাইছি, দুইটাই মাশাআল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে? দেখো, সাম বেসিক থিংস, কিছু মৌলিক জিনিসে তোমাকে সচেতন হতে হবে। অ্যাওয়ার অফ আর কি হয়? যদি সচেতন অর্থে কনসিয়াস থাকে, তারপরে অফ হয়, অ্যাওয়ার অফ, কনসিয়াস অফ। ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট, তোমার কখনো ইনডিফারেন্ট হওয়া উচিত নয়। ইনডিফারেন্ট মানে কি? ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, এরপরেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। কোনো কিছুর প্রতি উদাসীন হলে, উদাসীন, হ্যাঁ, ইনডিফারেন্টের পরে সব সময় টু, ইনডিফারেন্ট টু, ওকে, টু ইউর স্টাডি, তোমার কখনোই তোমার পড়াশোনার প্রতি উদাসীন হওয়া উচিত না। ইউ শুড অলসো নট রান, তোমার উচিত না, তোমার আরও উচিত না। ইউ শুড অলসো নট রান, তোমার আরও দৌড়ানো উচিত না। সাবস্ট্যান্ডার্ড মানে তোমার স্ট্যান্ডার্ড নয় এরকম জিনিস, ট্র্যাডিশনাল গাইড বুকস, অর্থাৎ যে সকল গতানুগতিক গাইড বুক, সাবস্ট্যান্ডার্ড জিনিসপত্র, এগুলার পেছনে দৌড়ানো উচিত না। কোনো কিছুর পেছনে দৌড়ানো, রান আফটার, টাকার পেছনে দৌড়ানো, হ্যাঙ্কার আফটার, সেই জিনিসগুলা কি? সবই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো কিছুর পেছনে ছোটা। সো রান আফটার সামথিং, কিসের পেছনে ছোটা? ওই যে গাইড বুক, ট্র্যাডিশনাল গাইড বুকের পেছনে ছোটা। হ্যাঙ্কার আফটার মানি, টাকার পেছনে ছোটা। সো এই যে হ্যাঙ্কার আফটার, রান আফটার, এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো পরেরটা দেখি, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, ফলে কনফাইনিং ইউর সেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস। দেখছো আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ থাকার কারণে আমি এটাও পারলাম। সেটা কি? কনফাইন ওয়ার্ডটার পরে, এটা প্রেজেন্ট থাকুক, আইএনজি থাকুক, কনফাইন ভার্বটার পরে সবসময় টু হবে। সবসময় কি হবে? কনফাইনের পরে সবসময় টু হবে।
টু। তাহলে কনফাইনিং ইউরসেলফ টু পোর কোয়ালিটি নোটবুকস, অর্থাৎ খুব নিম্নমানের নোটবুকের মধ্যে তোমাকে কনফাইন করে রাখা মানে আবদ্ধ করে রাখা, কোনো কিছুতে আবদ্ধ করা, এটার সাথে কি হয় সবসময় কনফাইন টু হয়। নেক্সট, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, চারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইলাম। তাহলে পোর কোয়ালিটির যে নোটবুক এখানে কনফাইন করে রাখা উচিত না। ডিসকারেজেস ইউ মানে দ্যাট ডিসকারেজেস ইউ টু লার্ন সামথিং ডিপলি, কোনো কিছু ডিপলি শিখতে ডিসকারেজ করে। এখানে কয়টা? পাঁচটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো যদি তুমি না পড়ো তাহলে বিপদে পড়ে যাবা। এই যে ক্লাসগুলো করছো, কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশনগুলো বসে এটার প্র্যাকটিক্যাল ইউসেস তুমি দেখে যাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে যাচ্ছ। দ্যাটস ওয়াই কোশ্চেনগুলো তোমাদের সাথে সলভ করো। দেখো, শুধু তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করলে হবে না, ব্যবহার তো করতে পারতে হবে। দ্যাটস ওয়াই এগুলো ব্যবহার এখন দেখাই দিচ্ছি। এ গুড বয় ইজ অ্যাকাস্টমড, এটাও একটা মাশাআল্লাহ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টমড টু, লেগে থাকা। অ্যাকাস্টম টু অর্থ লেগে থাকা। তাহলে এইখানে কি হবে? ইজ অ্যাকাস্টম টু হার্ডওয়ার্ক, মানে সে হার্ডওয়ার্কে লেগে থাকে। হি ইজ নট অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেডের পরেও কি হবে? টু। আমি ছোটবেলায় কি মনে করতাম, যারা দুইটা টু দিলাম পাশাপাশি কি হয় কি না, তাহলে নিশ্চয়ই অন্য কিছু হবে। ঠিক আছে, এরকম ভুল করতাম। তো এই ভুলগুলো করা যাবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলো টু হতে পারে। অ্যাডিক্টেড টু, ওকে। তাহলে হি ইজ নট অ্যাডিক্টেড টু, সে আসক্ত নয় এনি ব্যাড থিং। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ডওয়ার্ক। অ্যাভার্স টু অনাগ্রহী, অ্যাভার্স টু এনি হার্ডওয়ার্ক। অ্যাভার্স টু মানে ইনডিফারেন্ট টু, সে হার্ডওয়ার্কের প্রতি উদাসীন নয়। অ্যাভার্স টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ক্লিংস টু, হ্যাঁ সে লেগে থাকে। ক্লিংস টু মানে কি? লেগে থাকে। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, ক্লিংস টু মানে লেগে থাকা। অ্যাডহিয়ার টু মানে লেগে থাকা। অ্যাকাস্টম টু লেগে থাকা। হ্যাঁ, এরকম ক্লিংস টু হবে। ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার ডিটারমিনেশনে লেগে থাকে। সিন্স হি ইজ ইউজ টু হার্ডওয়ার্ক, সে যেহেতু হার্ডওয়ার্কে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল, এটার ক্ষেত্রেও কি টু হবে? চারটাই অলরেডি টু হয়েছে, কিন্তু এটা টু হবে না। এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে হবে হচ্ছে ডাউটফুল অফ, কোনো ব্যাপারে সন্দেহান হইলে ডাউটফুলের পরে সবসময় অফ বসাবা। তাহলে হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সাকসেসের ব্যাপারে কি নয়? ডাউটফুল বা সন্দিহান নয়। এরকম অনেকের মনে হবে ডাউটফুল অ্যাবাউট, না, ডাউটফুল অফ হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে, তোমার যুক্তি দিয়ে খাটবে না। ওকে, সো দেখো, ড্রাগ অ্যাডিকশন হ্যাজ বিকাম আ সিরিয়াস প্রবলেম মডার্ন সোসাইটি, রাইট? দেখো তো, একটা সিরিয়াস প্রবলেম হয়ে গেছে কোথায়? আধুনিক সমাজ এ। তো এই যে এ আসছে না, আধুনিক সমাজ এ, তাহলে কি হবে? আধুনিক সমাজে বুঝাইলে ইন মডার্ন সোসাইটি। Many young men and women are falling victim to this. দেখো, কোনো সমস্যার সম্মুখীন হওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা এক্সপ্রেশন। ফল ভিকটিম টু, কোনো সমস্যার সম্মুখীন হওয়া। তাহলে এই সমস্যার সম্মুখীন হচ্ছে। There are many reasons for drug addiction. রিজনের পরে কি হয়? ফর হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এইটার অনেক কারণ আছে। রিজনস ফর ড্রাগ অ্যাডিকশন অনেক কারণ আছে। কি? বাট উই ক্যান নট অ্যালাউ দিস, আমাদের দেশে আমরা এটাকে অ্যালাউ করতে পারি না। আমাদের দেশ, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ এ, বাংলায় বলবো আমাদের দেশ এ, তাহলে কি হবে? ইন আওয়ার কান্ট্রি, এটা অর্থ অনুসারে হয়েছে। দ্য ফার্স্ট থিং টু ডু ইজ টু হাইলাইট, প্রথম যে জিনিসটা করা সেটা হলো হাইলাইট করা। ইটস ডেঞ্জারাস ইফেক্টস অন পিপল, কারো উপরে প্রভাব, কোনো কিছুর উপরে প্রভাব। ইফেক্টস অন সামথিং অর সামওয়ান, ইফেক্টস অন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে দ্য ফার্স্ট থিং ইজ টু ডু টু হাইলাইট ডেঞ্জারাস ইফেক্টস অন পিপল, মানুষের উপর যে বিপজ্জনক ইফেক্ট, এইটা। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস মিডিয়া ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল ইন, এই দেখো এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রোল ইন, কোথাও ভূমিকা রাখা, এটার ব্যবহার তুমি বহুত পাবা যে রোলের পর শূন্যস্থান আছে। ওকে, দেখো, করাপশন ইজ আ কার্স এ নেশন। দেখো, কার্স একটা অভিশাপ একটা জাতির জন্য, ঠিক আছে? কার্স ফর এ নেশন, একটা জাতির জন্য। ওকে, কারোর জন্য বোঝাইতে কি হবে? ফর হবে। কার্স ফর এ নেশন, এইটাও কাইন্ডা অ্যাপ্রোপ্রিয়েশন ধরতে পারো। কার্স ফর সামওয়ান, কার্স ফর অভিশাপ কারোর জন্য। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাধা, কোনো কিছুতে বাধা। হিন্ডারেন্স টু, তাহলে এটা একটা বিশাল বাধা টু ডেভেলপমেন্ট, কিসে? ডেভেলপমেন্টের জন্য বিশাল একটা বাধা। ফর করাপ্ট পিপল, দুর্নীতিবাজ লোকদের জন্য। এ নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা একটা ইডিয়ম। এটা একটা ইডিয়ম বা বাগধারার মতো জিনিসপত্র। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে অতলে হারিয়ে যাওয়া। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে কি? অতলে হারিয়ে যাওয়া। ওকে, দেখো, তাহলে একটা জাতি ওদের কারণে, করাপ্ট মানুষের কারণে একটা জাতি কি হবে? নিশ্চিতভাবে অতলে ডুবে যাবে। ওকে, করাপ্ট পিপল আর হেটেড বাই অল,
দেখো কাদের দ্বারা, সেই ব্যক্তি, সবার দ্বারা, সেই ব্যক্তিগুলোর আগে আমরা কি বসাই, বাই বসাই, এটা তোমাদেরকে শেখাইছিলাম। ওকে, বাই অল। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ফর, লাভ অথবা রেসপেক্ট, কারোর জন্য লাভ, অ্যাফেকশন, হ্যাঁ, লাভ, অ্যাফেকশন, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, এগুলার পরে কি হয়, ফর হয়, রেসপেক্ট ফর দেম। কোনো মানুষের তাদের জন্য কি থাকে না, লাভ থাকে না, রেসপেক্ট থাকে না, লাভ ফর দেম, রেসপেক্ট ফর দেম, অ্যাফেকশন ফর দেম। কিন্তু মনে রাখবা অ্যাফেকশনেট, কারো প্রতি স্নেহশীল, অ্যাফেকশনেট, এটার পরে কি হয় জানো, অ্যাফেকশনেট টু, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অ্যাফেকশন ফর, এই আর কি। দে আর ডিভয়েড অফ অনেস্টি, তারা অনেস্টি থেকে বঞ্চিত, ডিভয়েড অফ, বঞ্চিত, ঠিক আছে। সো অনেস্টি থেকে বঞ্চিত মানুষজন এরা, ডিভয়েড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কয়টা পাইলাম, 1 2 1 2 3 4 5, পাঁচটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেখছো। সো মিনিং আসলে কাজে লাগে খুব কম, বাট অ্যাপ্রোপ্রিয়েটই বেশি কাজে লাগে। এই জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শিটটা খুব ভালো করে, যে নোটটা তোমাদেরকে দিব সাজেশন শিটটা, এটা পড়ে ফেলবা। এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট, একটা আর্কিটেক্ট একটা নেশন এর, তাই না, একটা নেশন এর, তাহলে কি হবে এখানে, অফ এ নেশন। হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন, এই রোলের পরে ইন হয়, একটু আগে দেখাই দিয়েছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আগেরটা অ্যাপ্রোপ্রিয়েট না। রোল ইন বিল্ডিং আপ অ্যান এডুকেটেড নেশন, একটা শিক্ষিত জাতি গঠনে সে ভূমিকা রাখে। হি ডিসপেলস দ্য ডার্কনেস, ডিসপেল এরপরে ফ্রম হয়, কোন জায়গা থেকে ডিসপেল করে, হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ডিসপেল ডার্কনেস। ওকে, দেখেন ডার্কনেস অফ ইগনোরেন্স মানে কি, ইগনোরেন্স মানে অজ্ঞতা, তো অজ্ঞতার বাংলায় দেখো কি আসে, অজ্ঞতার অন্ধকার, তাহলে হবে কি ডার্কনেস অফ ইগনোরেন্স, পুরাটা একটাই জিনিস, এটাকে কি বলে, ডার্কনেস অফ ইগনোরেন্স মানে কি, অজ্ঞতার অন্ধকার, পুরো একটাই জিনিস। কোত্থেকে ডিসপেল করে, ওইটার জন্য আবার তোমাকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তাহলে ডিসপেলস দ্য ডার্কনেস অফ এডুকেশন ফ্রম এ নেশন, কোত্থেকে, একটা জাতি থেকে, ফ্রম এ নেশন, ওকে, ফ্রম এ নেশন। সো হি ডিসপেলস, একজন শিক্ষিত লোক, সে কি করে, ডার্কনেস অফ, অজ্ঞতার অন্ধকার দূর করে, ফ্রম এ নেশন, একটা জাতি থেকে। সো এই ডিসপেলসের সঙ্গে কোন জায়গা থেকে, সেই জায়গার আগে ফ্রম দিতে হবে, ফ্রম এ নেশন, ফ্রম এ কান্ট্রি। এ গুড টিচার নেভার হ্যাঙ্কার্স আফটার মানি, দেখাইছিলাম না, হ্যাঁ, হ্যাঙ্কার আফটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঙ্কার আফটার মানি। এরকম তুমি একটা জিনিস শিখে ফেলবা, পরবর্তী গল্পে গিয়ে কাজে লাগবে। তো দেখো আমরা কয়টা পাইলাম, 1টা 2টো 3টা পাইলাম হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট, 2টা পাইলাম হচ্ছে আমরা মিনিং এর উপর ভিত্তি করে। নেক্সট আরেকটা দেখি, দ্য মুন ইজ আ ভেরি ফ্যামিলিয়ার ফিগার, খুবই পরিচিত একটা ফিগার, অল অফ আস, আমাদের সবার সাথে। দেখো ফ্যামিলিয়ারের সাথে কি হয় সবসময়, ফ্যামিলিয়ার ফিগার উইথ অল অফ আস, এটা কি হবে, ফ্যামিলিয়ার উইথ, আমাদের সবার সাথে পরিচিত। হি অ্যাওয়াকেন্স, সে জাগ্রত করে, এ ফিলিং লাভ, একটা ফিলিং, ভালোবাসা, নাকি ভালোবাসার, ভালোবাসার একটা ফিলিংস। সো এ ফিলিং অফ লাভ অ্যান্ড টেন্ডারনেস মানে কোমলতার এবং ভালোবাসার ফিলিংস জাগ্রত করে। ড্যাশ আওয়ার হার্টস, দেখো তো ড্যাশ আওয়ার হার্টস, আমাদের হার্টের কি, আওয়ার হার্টস মধ্যে, আমাদের হার্টের মধ্যে। সো ইন আওয়ার হার্টস হবে, ইন আওয়ার হার্টস মানে আমাদের হার্টের মধ্যে। ইভেন ইনফ্যান্টস ইন আর্মস, পেটের মধ্যে শিশুরা, ইনফ্যান্ট মানে শিশুরা, পেটের মধ্যে, স্ট্রেচেস আউট মানে ছড়ায়, স্ট্রেচ আউট মানে ছড়ায়, এইটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। স্ট্রেচ আউট মানে হচ্ছে ছড়ানো, হ্যাঁ, স্ট্রেচ আউট ছড়ায়। দেয়ার হ্যান্ডস, তাদের হাত ছড়ায় বা হাত বাড়ায়, স্ট্রেচ আউট দেয়ার হ্যান্ডস মানে তাদের হাতকে বাড়ায়। টু গ্রাস্প দ্য বিউটিফুল থিং মানে কি, সুন্দর জিনিসকে ধরার জন্য, পেটের মধ্যে কিন্তু মায়ের পেটের মধ্যে থাকার সময় সুন্দর জিনিস ধরার জন্য ওরা নাকি হাত বাড়ায়। নর ইজ হার অ্যাপিল কনফাইন্ড অনলি টু, কনফাইন্ড অনলি টু, নর হার ইজ হার অ্যাপিল, তার আপিল কেবল আবদ্ধ নয় শিশুদের মধ্যেই। এভার সিন্স দ্য স্ট্রিং অফ পয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, এখনো পর্যন্ত মানুষের যে পয়েটিক ফ্যাকাল্টি এইটা, শি হ্যাজ ফার্নিশড এ থিম ফর পয়েটস অ্যান্ড আর্টিস্ট, সে পয়েট আর্টিস্টদের জন্য বিউটির একটা থিম প্রদান করে। সো দেখি এখানে আমরা 1টা 2টো পেয়েছি অ্যাপ্রোপ্রিয়েট, আর 3টা পেয়েছি মিনিং, একটা টু অফ ইন, ওকে।
নেক্সট পরেরটা চলে যাই, কমপ্লিট দ্য টেক্সট সুইটেবল প্রিপোজিশন। ট্রাফিক প্রবলেম ইজ আ মেজর প্রবলেম। দেখো প্রবলেমের পরে কাজের পর কি হয়, প্রবলেম ফর আস, হ্যাঁ, কিন্তু যদি লাইফ কথাটা থাকে পরবর্তীতে যে আমাদের জীবন এ, কি বোঝায়, আমাদের লাইফ এ বুঝাইলে কি হয়, ইন আওয়ার লাইফ, এ অতে আমাদের জীবনে একটা প্রবলেম, যদি পরে লাইফ কথাটা থাকে। মেইনলি সিটি জুয়েলার্স মানে কি, যারা শহর বাসিন্দা, সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইট, এটাই ভোগে, সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইট। দেখো দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস, অ্যাবাইড বাই মানে মেনে চলা, আর অ্যাবাইড ইন মানে বাস করা, ট্রাফিক রুলের কথা বলছে, তাহলে কি বুঝাইছে, ট্রাফিক রুলস যেহেতু বলছে তাহলে মেনে চলা বুঝাইছে, ওকে, মেনে চলে না। মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ইন, ঘটে কোন জায়গাতে, অকার ইন কনজেস্টেড এরিয়াজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোন এলাকায় ঘটে, অকার্স ইন। ওয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো ইন প্রপোর্শন টু, এটা একটা ফ্রেজ, ইন প্রপোর্শন টু, ইন প্রপোর্শন টু এর মানে হচ্ছে অনুপাতে, অর্থাৎ ওই যে ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন প্রপোর্শন টু আওয়ার পপুলেশন, আমাদের পপুলেশনের অনুপাতে, ইন প্রপোর্শন টু, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ড্যাশ ম্যান, ইনহেরেন্ট ইন কারো মধ্যে থাকা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে মানুষের মধ্যে থাকে। লাভ মাদারল্যান্ড ইজ নেসেসারি, বলছিলাম লাভ আর রেসপেক্টের পরে কি হয়, ফর হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, একটা জাতির জন্য, জাতির ভালোর জন্য দরকার। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, ওই মানুষ যারা প্যাট্রিয়টিক, আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তারা নোটেড বা বিখ্যাত কিসের জন্য, তাদের প্যাট্রিয়টিজমের জন্য, অর্থাৎ তাদের দেশপ্রেমের জন্য, নোটেড ফর সামথিং, কোনো কিছুর জন্য জনপ্রিয় হওয়া, ঠিক আছে, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এই যে সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে কি, অতলে হারিয়ে যাওয়া, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা তোমাকে পড়াইছি, হ্যাঁ, এটা তোমাকে পড়াইছি, এর আগেও পাইছো তুমি। দে আর ওর্দি অফ প্রেইজ, দে আর ওর্দি এর পরে কি হয়, ওর্দি অফ সামথিং, ওর্দি অফ প্রেইজ, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, আল্লাহর রহমতে পাঁচটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এখানে পাইছো। ওকে, নেক্সট, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। ট্রিজ আর ভেরি ইউজফুল টু ম্যান, ইউজফুল টু কখন, ইউজফুল টুর পরে যখন কোনো ব্যক্তি থাকবে, ইউজফুল টু সামওয়ান, ইউজফুল টু সবসময় সামওয়ান থাকবে, আর ইউজফুল ফর, হ্যাঁ, এটা কখন হবে, ইউজফুল ফর কোনো ব্যক্তি থাকবে না, ফর ডুইং সামথিং, ফর ডুইং সামথিং কোনো কিছু করার জন্য, তখন কোনো কিছু করার জন্য বা উদ্দেশ্যে বুঝাইলে ইউজফুল ফর হয়, আর কোনো ব্যক্তি থাকলে ইউজফুল টু হয়, ইউজফুল টু মেন। দে আর হাইলি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের এক্সিস্টেন্সের জন্য, এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, এসেনশিয়াল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, দে প্রোটেক্ট আস, প্রোটেক্ট দ্য রিচ টপ সয়েল ফ্রম গেটিং অ্যাওয়ে, কাকে প্রোটেক্ট করে, দেখো প্রোটেক্ট করে কাউকে, কোন জিনিসটাকে প্রোটেক্ট করে, দ্য রিচ টপ সয়েল, অর্থাৎ সমৃদ্ধ যে উপরের সয়েল, মাটির উপরিভাগকে প্রোটেক্ট করে কোনো কিছু থেকে, প্রোটেক্ট করে কাউকে, মাটির উপরিভাগকে করে কি থেকে, সেই জিনিসটার আগে ফ্রম বসাবা, সব সময় প্রোটেক্ট সামথিং ফ্রম সামথিং, কোনো কিছু থেকে, কি কোন জিনিস থেকে রক্ষা করে, গেটিং ওয়াশড অ্যাওয়ে বাই রেইন ওয়াটার অ্যান্ড ফ্লাডস, অর্থাৎ রেইন ওয়াটার আর যে ফ্লাড, এটা থেকে, এটার দ্বারা ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে। সো প্রোটেক্ট সামওয়ান ফ্রম সামহোয়ার। ওকে, দে অ্যাড বিউটি টু আওয়ার লাইফস, এই অ্যাড টু তোমার একটু আগেই পড়াইছি, অ্যাড তারপরে কি হয়, টু হয়, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাড বিউটি টু আওয়ার লাইফস। তারপর দে প্রোভাইড আস, প্রোভাইড সামওয়ান উইথ সামথিং, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইড সামওয়ান, প্রোভাইড কি হবে এরপরে দেখো, আস কিন্তু ব্যক্তি, তো প্রোভাইড সামওয়ান, তারপরে যেই জিনিসটা প্রোভাইড করে ওইগুলোর আগে উইথ হয়, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রোভাইড আস উইথ ফুড, উড, শেড, শেল্টার অ্যান্ড সো অন, এরকম আরও অনেক কিছু প্রোভাইড করে থাকে। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কিছু ব্যবহার। অ্যান্ড লাস্ট, মেবি দিস ইজ দ্য লাস্ট স্লাইড, এরকম আরও একটা কোশ্চেন চলো সলভ করি, দেন আমাদের প্রিপোজিশনের ক্লাসটা শেষ। বেশি বেশি প্রিপোজিশনের কোশ্চেন সলভ করতেছে 13 সেট একটা ক্লাসে, আই ডোন্ট থিঙ্ক যে আর কোথাও এরকম পাবা তুমি, তোমাদের এসএসসি 26 ব্যাচের জন্য এতগুলো প্রশ্ন নিয়ম সহ এক ক্লাসের মধ্যে পড়ানো হয়েছে। সো এই ক্লাসটা একটা কমপ্লিট প্যাকেজ ফর প্রিপোজিশন, প্রিপোজিশন নিয়ে যারা স্ট্রাগল করতেছো জাস্ট ক্লাসটা একবার করো। দ্য এনভায়রনমেন্ট প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন, দেখছো এখন কমন পাচ্ছি, রোলের পরে ইন হয়, রোল ইন আওয়ার লাইফ। ইন শর্ট, সংক্ষেপে, হোয়াট উই হ্যাভ
ড্যাশ আস ইনক্লুডিং পিপল, হাউজেস, এয়ার, ওয়াটার এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, ড্যাশ আস আমাদের চারপাশে, এনভায়রনমেন্ট বলা হয় কোন জিনিসটাকে, আমাদের চারপাশের জিনিসটাকে, আমাদের চারপাশের মানুষ, চারপাশের বাড়িঘর। তাহলে চারপাশে অর্থে কি হয়? অ্যারাউন্ড। এটা একটা নতুন প্রিপোজিশন যেটা আমরা শিখলাম, যে চারপাশে অর্থে কি হয়? অ্যারাউন্ড হয়। তাহলে হোয়াট উই হ্যাভ, আমাদের যা কিছু আছে আমাদের চারপাশে, অ্যারাউন্ড আস, চারপাশে, ইনক্লুডিং পিপল, এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট। দিজ আর দ্য মেইন এলিমেন্টস our environment air, আমাদের environment air, তাহলে of our environment. For ensuring sound life, the balance natural elements, okay, বলছে the balance, ভারসাম্য, natural elements air, ভারসাম্য, তাহলে কি হবে? of, তাহলে the balance of the natural elements is significant. Sometimes for lack of knowledge, নলেজের অভাবের কারণে উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, কোনো কিছুর গুরুত্ব। তাহলে ইট মানে কি? ইহার, এখানে র আছে, ইহার, তো অফ ইট, ইম্পর্টেন্স অফ ইট মানে ইহার। অ্যাজ এ রেজাল্ট উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, আমাদের অজান্তেই আমাদের এনভায়রনমেন্টকে পলিউট করছি। এখানে আমরা কয়টা পাইলাম? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাকি সবই কিন্তু মিনিং। চারপাশে, অ্যারাউন্ড, তারপর এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট এর এলিমেন্টস, তারপর ন্যাচারাল এলিমেন্ট এর ব্যালেন্স, তারপর হচ্ছে ইহার অর্থে র। এইভাবে আমরা এই প্রিপোজিশনটা কমপ্লিট করলাম। সো ক্লাসটা যারা অনেক মনোযোগ দিয়ে করছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আর এই ক্লাসটা করার পরে জাস্ট শিটটা পড়ো অ্যান্ড প্রিপোজিশনে এনশিওর করো 5 out of 5। আল্লাহ হাফেজ।